এপিসোডের শুরুতে আমাদেরকে ব্রাদার লিও ও সিফাংকে দেখানো হয়। ব্রাদার লিও সিফাংয়ের উপর অনেক রাগ দেখাচ্ছিল, কারণ সিফাং এল্ডার লিওকে মাস্ক প্যালেসের দায়িত্ব দিচ্ছিল। সিফাং বলে, আমার মধ্যে ডিভাইন ফোন আছে, যেটি আমার শক্তি কনজিউম করছে। আমি জানি না আমি আর কতদিন বাঁচবো, তাই আমি সব দায়িত্ব এল্ডার লিওর কাছে দিতে চাচ্ছি। এরপর ব্রাদার লিও সিফাংকে তার বাবার দেওয়া লাভলেস মাস্কের অ্যান্টিডোটটি দেয় আর বলে, তুমি এটি নিয়ে নাও, তাহলে তোমারই ভালো হবে। এমনিতেই তোমার মধ্যে ডিভাইন ফোন আছে, তারপরে যদি লাভলেস মাস্কের প্রভাব পড়ে, এটা তোমার স্বাস্থ্যের প্রতি আরও বেশি খারাপ হবে। সিফাং তখন সেই অ্যান্টিডোটটি নিজে হাতে নিয়ে সেটির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে সোয়ানজি জ্ঞান ফিরে আসে। এতে লিং লং ও লর্ড ফ্লাইং স্নেক তার কাছে যায়। সোয়ানজি তখন জিজ্ঞাসা করে জেট কাপটির কি হলো। এতে লিংলং বলে জেট কাপটি বাবা সিল করে দিয়েছে। সোয়ানজি বলে, কিন্তু আমি ওখানে সিফাংকে দেখেছিলাম। এতে লিংলং বলে, যদি তোমার আমার কথা বিশ্বাস না হয়, তাহলে লর্ড ফ্লাইং স্নেককে জিজ্ঞাসা করে দেখো, জেট কাপটি বাবাই সিল করেছে। এতে সোয়ানজি লর্ড ফ্লাইং স্নেকের কাছে জিজ্ঞাসা করে। লর্ড ফ্লাইং স্নেক না চাইতেও সে একই কথাই বলে, কারণ সিফাং তাকে সব সত্যি বলতে নিষেধ করেছে। এরপর সোয়ানজি সেই গোপন জলাশয়ের কাছে আবারও যায়। তখন সেখানে লর্ড ফ্লাইং স্নেক চলে আসে, আর সে বলে, তুমি এখানে ঢুকতে পারবে না, আর জেট কাপটি ডিস্ট্রয় করার একদমই চেষ্টা করবে না, এতে তোমারই ক্ষতি হবে। সোয়ানজি তখন বলে, আমি জানি ওইটি আমি ডিস্ট্রয় করতে পারবো না, কিন্তু আমি সেখানে একটি জিনিস দেখেছি। যখন আমি সেটি ডিস্ট্রয় করছিলাম, তখন আমি সেই ভিশনটি দেখতে পেলাম, যখন স্টার অফ মুসার মধ্যে থেকে তার স্পিরিট বের করে নেওয়া হচ্ছিল। লর্ড ফ্লাইং স্নেক বলে, তুমি এটা দেখেছো? এতে সোয়ানজি বলে, আমি সেটা পরিষ্কারভাবে দেখতে পারিনি, সেখানে কিছু ছায়া দেখতে পেয়েছি, কিন্তু যখন স্টার অফ মুসার মধ্যে থেকে তার আত্মা বের করে নেওয়া হচ্ছিল, তখন যে তার কষ্ট হচ্ছিল সেটা আমি স্পষ্টভাবে ফিল করতে পেরেছি, কিন্তু এর কারণ আমি জানি না। এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, হয়তো তোমার তার সাথে কোনো কানেকশন আছে, কিন্তু যাই হোক, এখন আমি তোমাকে এখানে ঢুকতে দেব না। কিন্তু সোয়ানজি বলে, আমার বিশ্বাস হয় না যে বাবা এই জেট কাপটি সিল করেছে, কারণ বাবার কাছে এত পাওয়ারই নেই, তাই আমি নিজে ভিতরে গিয়ে চেক করতে চাই। তখন আর লর্ড ফ্লাইং স্নেকও তাকে বাধা দেয় না, আর মনে মনে বলে, একদিন না একদিন সে সত্যিটা জানতেই পারবে, তাহলে তাকে আটকে লাভ নেই। এদিকে সোয়ানজি ভিতরে গিয়ে দেখতে পায় সিফাং এর পাখা দিয়ে সেই জেট কাপটি সিল করে রাখা হয়েছে। এতে সে বুঝে যায় যে সিফাং এই জেট কাপটি সিল করেছে, তার বাবা নয়। কিন্তু সোয়ানজি তখন বলে, সিফাং তো স্টার অফ মুসা, তাহলে সে এটি কেন সিল করতে যাবে? তখনই তার মনে পড়ে যে সিফাং তাকে সবটা বলার চেষ্টা করেছিল, যে সে স্টার অফ মুসা নয়, বরং সে স্টার অফ মুসা সেজেছে। এর পিছনে একটি বড় কারণ আছে, কিন্তু সোয়ানজি তখন তার কথা বিশ্বাস করেনি। তখন লর্ড ফ্লাইং স্নেক বলে, আমি তোমাকে বলছি, সিফাং কোনো স্টার অফ মুসা নয়, বরং সে ডেমন কিংকে মারার জন্য স্টার অফ মুসা সেজেছিল। আর এর পিছনে আরো একটি বড় কারণ আছে, কিন্তু আমি সেটা তোমাকে বলতে পারবো না। শুধু এইটুকুই জেনে রাখো, তুমি এতদিন সিফাংকে ভুল বুঝে এসেছো। সোয়ানজি তখন সবটা বুঝতে পারে। অবশেষে তার মনে হয় তার এখন সিফাং এর কাছে যাওয়া উচিত, তাই সে সিফাং এর কাছে যেতে থাকে। তখনই তার বাবা চলে আসে আর বলে, সেখানে গিয়ে কোনো লাভ নেই, আমি খবর পেয়েছি মাস্ক প্যালেসে আর কেউ থাকে না, সেখানকার সবাই হঠাৎ করে উধাও হয়ে গেছে। তখনই সেখানে একটি ডিসেবল চলে আসে। ডিসেবলটি সোয়ানজির বাবাকে বলে, উতংকে আমাদের একটি লোক মাউন্ট বোঝাওয়ের আশেপাশে ঘুরতে দেখেছে, আর লিংলং সেটা শুনে তাকে মারতে সেখানে গেছে। যেটা শুনে সোয়ানজির বাবা অনেকটা চিন্তিত হয়ে যায়। সোয়ানজি এটা শুনে তাড়াতাড়ি লিংলংকে বাঁচাতে যেতে থাকে। অন্যদিকে আমরা লিংলংকে দেখতে পাই যে মাউন্ট বোঝাও এসে উতং এর দিকে তলোয়ার নিয়ে যেতে থাকে, কিন্তু উতং উল্টো তার গলা টিপে ধরে। উতং বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ফাইনালি তুমি এসে গেলে, আর এবার তোমাকে কে বাঁচাবে? এবার আমাদের বিয়ে হবে এখানে। লিংলং তখন সেখানে লাইটিং ফরমেশন তৈরি করে। এটা দেখে উতং হাসতে থাকে আর বলে, সামান্য এই লাইটিং ফরমেশন আমার কিছুই করতে পারবে না। লিংলংও তখন হাসতে থাকে আর বলে, এই ফরমেশনটি তোমার কিছুই করতে পারবে না, কিন্তু আমি যদি আমার নিজেকে স্যাক্রিফাইস করে এখানে ঠান্ডার ক্লাইমেটই তৈরি করি, তাহলে তুমি কিভাবে বাঁচবে? তখন লিংলং সেখানে ঠান্ডার ক্লাইমেটই তৈরি করে। এতে সেখানে সবকিছু ভাঙচুর হতে থাকে। তখন উতং লিংলংকে ছেড়ে দেয়। লিংলং উতং এর উপর আক্রমণ করে, তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সিন এখানেই কাট হয়ে যায়। পরক্ষণে সেখানে সুয়ানজি চলে আসে।
সুয়ানজি দেখতে পায় লিংলং সেখানে আহত অবস্থায় পড়ে আছে। এতে সে লিংলংকে অনেক বকাবকি করে। সুয়ানজি বলে, তুমি কি একবারও আমার কথা ভাবলে না? আমার কথা ছাড়ো, লিটল সিক্সের কথাও ভাবলে না। সে তোমাকে ছাড়া থাকবে কি করে? যদি আজ তোমার কিছু হয়ে যেত? এতে লিংলং বলে, লিটল সিক্সের এখনো জ্ঞান ফেরেনি। যদি তার কিছু হয়ে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমি তাকে কথা দিয়েছি যে আমি সবসময় তার সাথেই থাকবো। এতে সুয়ানজি তখন মনে পড়ে সেও তো সিফ্যাংকে কথা দিয়েছিল যে সে সবসময় সিফ্যাং এর সাথে থাকবে। এটা ভেবে সুয়ানজি বলে, তাহলে আমি কেন আমার কথা রাখলাম না? যাই হোক, এরপর সেখানে উতং চলে আসে। উতংকে দেখে লিংলং আবারও চায় তার সাথে যুদ্ধ করার জন্য। এতে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু তখনই সেখানকার সবকিছু আবারও ভাঙচুর হতে থাকে। এতে তারা দুজনই পড়ে যায়। তখন লিংলং উঠে উতংয়ের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই উতং লিংলংকে জোর করে ফেন্ডু সিটির একটি ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটাতে একবার কেউ ঢুকে গেলে সহজে বেরোতে পারে না। লিংলং তখন চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে মরতে চাই না। কিন্তু উতং বলে, এই জীবনে আমি শুধু তোমাকেই চেয়েছি, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই তোমাকেও আমার সাথে নিয়ে যাব। তখন সেখানে সুয়ানজি চলে আসে। উতং তখন নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে জোর করে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না। তাই সে লিংলংকে ছেড়ে দেয় আর তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। উতং সেই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সুয়ানজি যখন লিংলংকে বাঁচানোর জন্য তাকে উপরে পাঠাচ্ছিল, তখন সে নিজেও সেই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়। আমরা উতংকে দেখতে পাই, যাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছিল। অবশ্য সে একটি ডেমন ছিল আর সে অনেক খারাপ কাজই করেছিল। অন্যদিকে সুয়ানজিকে দেখি, যে সেই ফরগেটিং রিভারে পড়েছিল, যেটা আমাদেরকে এপিসোড 1-এ দেখানো হয়েছিল। সেখানে যেতেই সুয়ানজির আস্তে আস্তে সব মেমোরি মনে পড়তে থাকে, যেখানে সে সেই ভুলে যাওয়ার পনীয়টি নিয়ে দাঁড়িয়েছিল। তখন পিছন থেকে একজন তাকে সেটি খেতে বলে আর সবকিছু ভুলে যেতে বলে। এতে সুয়ানজি পিছন দিকে ফেরে। তখন আমরা সেখানে সিফ্যাংকে দেখতে পাই, যে নিজেও সেই পনীয়টি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এরপর সুয়ানজি তাদের 9টি জন্মের কথা মনে পড়তে থাকে, যেখানে সিফ্যাং তাকে সবকিছু দিয়ে ভালোবেসেছিল। কিন্তু সে সিফ্যাংয়ের জন্য কোনো ফিলিংসই রাখেনি, বরং সিফ্যাংকে সে সবসময় কষ্ট দিয়ে এসেছে। এমনকি প্রত্যেক জন্মে সিফ্যাং তার জন্যই মারা গেছে, কখনো তাকে বাঁচাতে গিয়ে বা কখনো তার হাতেই। সুয়ানজি তখন হ্যাভেনে থাকা কথা মনে পড়তে থাকে, যেখানে সবাই তাকে শিকল দিয়ে বন্দি করে রেখেছিল। সবাই বলে সুয়ানজিকে থান্ডার দিয়ে মারতে। এতে তাকে থান্ডার দিয়ে মারা শুরু করে। কিন্তু তখনই সেখানে একটি ফিনিক্স পাখি চলে আসে আর তার পাখা দিয়ে তাকে আগলে ধরে। তখন কেউ একজন সেই ফিনিক্স পাখিটির উপর হামলা করে। এতে সে আহত হয়ে যায়। এরপর সুয়ানজিকে যখন পৃথিবীতে পাঠানো হচ্ছিল, তখন সেখানে সিফ্যাং চলে আসে। সিফ্যাং সুয়ানজিকে বলে, আমি তোমাকে একা ছাড়বো না, আমিও তোমার সাথে আসছি। তখনই লর্ড ফ্লাইং স্নেক সেই ফরগেটিং রিভার থেকে সুয়ানজিকে তুলে নিয়ে আসে। সুয়ানজি বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে, যে সিফ্যাং আমার সঙ্গে সবসময় ছিল। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে সুয়ানজি একটি ফুল নিয়ে তার লাইফ প্লেয়ারের সামনে দাঁড়িয়েছিল। তখন সেখানে সিফ্যাং আসে। সিফ্যাং সুয়ানজির ওপর একটি ম্যাজিক করে, যাতে সুয়ানজির পোশাক পাল্টে একটি সুন্দর পোশাক হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি হাওচ্যান যে ফ্ল্যাশব্যাক সুয়ানজিকে দেখিয়েছিল সেটা আসলে মিথ্যা ছিল। সুয়ানজি হ্যাভেনে হাওচ্যানের সাথে নয়, বরং সিফ্যাংয়ের সাথে অনেক ভালো সময় কাটিয়েছিল। সুয়ানজি তখন নিজের ভুল বুঝতে পারে আর সে সেখানে বসেই অনেকটা অনুতপ্ত হতে থাকে। এদিকে আমরা মারম্যান ফ্যাংরোকে দেখতে পাই, যে লিটল সিক্সের চিকিৎসা করছিল। অবশেষে লিটল সিক্সের জ্ঞান ফিরে আসে। লিংলং তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। তখন সেখানে সুয়ানজি চলে আসে। মারম্যান ফ্যাংরো বলে, এখানে আমাকে সিফ্যাংই পাঠিয়েছে লিটল সিক্সের চিকিৎসা করার জন্য। সে তখন একটি ওষুধ বের করে আন্টি হুয়াংকে দেয় আর বলে, সিফ্যাং আপনাকে এটা দিতে বলেছে, এটা খেলে আপনি অনেকটা সুস্থ বোধ করবেন। তখন মারম্যান ফ্যাংরো সেখান থেকে চলে যায়। তখন সেখানে সিফ্যাং এর ব্যাপার নিয়ে সবাই কথা বলতে থাকে। তারা বুঝতে পারে সিফ্যাং এর কোনো দোষ ছিল না, সিফ্যাং নির্দোষ ছিল। তারাই এতদিন সিফ্যাংকে ভুল বুঝেছিল। তখনই সুয়ানজির মনে পড়ে মারম্যান ফ্যাংরো হয়তো জানবে যে সিফ্যাং কোথায়,
তাই সে তাড়াতাড়ি মার্ভিন ফ্যাংরোকে ধরার জন্য যেতে থাকে। সুয়ানজি সেখানে গিয়ে ব্রাদার লিও ও মার্ভিন ফ্যাংরোকে একসাথে দেখতে পায়। এতে সে ব্রাদার লিওকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো সিফ্যাং কোথায়? ব্রাদার লিও বলে, তুমি তাকে একলা ছেড়ে দাও, এটাই সিফ্যাংয়ের জন্য বেটার হবে, কারণ সিফ্যাংয়ের উপর এখন লাভলেস মাসের প্রভাব পড়লে এটা তার জন্য অনেক ক্ষতিকর হবে। সুয়ানজি তখন বলে, এটা আবার কি? লাভলেস মাসের কথা আমি তো আগে শুনিনি। এতে ব্রাদার লিও তাকে প্রথম হতে সব কিছু খুলে বলে যে লাভলেস মাস সিফ্যাংকে তার মাস্টার দিয়েছিল, এমনকি তাকে ভালোবাসার জন্য সিফ্যাংকে 13 পানিশমেন্টও সহ্য করতে হয়েছিল। সব কিছু জানতে পেরে সুয়ানজির তখন সিফ্যাংয়ের জন্য অনেক কষ্ট হতে থাকে। পরের সিনে আমরা দেখি সুয়ানজি ও লর্ড ফ্লাইং স্নেক মার্কস প্যালেসে গিয়েছে। তারা ভিতরে গিয়ে সেখানে ফক্স ডেমনকে দেখতে পায়। সেখানে একটি লোকও ছিল না। ফক্স ডেমন বলে, সুয়ানজি তুমি আসতে অনেকটা দেরি করে ফেলেছো। সিফ্যাং তো এখান থেকে চলে গেছে, আর এখানে কেউ থাকে না, কারণ সিফ্যাং এখান থেকে সবাইকে মুক্ত করে দিয়েছে। তখনই সেখানে ওজিকিউ চলে আসে। সুয়ানজি ওজিকিউকে জিজ্ঞাসা করে সিফ্যাং কোথায়। এতে ওজিকিউ বলে, আমি তোমাকে এ ব্যাপারে বলবো না যে সিফ্যাং কোথায়। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো তুমি তার পিছন নেওয়া ছেড়ে দাও, এতেই তার ভালো হবে। সুয়ানজি তখন বলে, কিন্তু আমি সিফ্যাংকে খুঁজতে চাই আর তারকে সব কিছু বলতে চাই। আমি যে ভুল করেছি তার জন্য তার কাছে সরি বলতে চাই, তাই আমি তাকে খুঁজবো। এতে ওজিকিউ বলে, আমি এমনিতে তোমার কোনো হেল্প করতে পারবো না, কিন্তু একটা হেল্প করতে পারি। এটা বলে সে সুয়ানজির কপালে একটি ম্যাজিক করে দেয় আর বলে, এতে তোমাকে হ্যাভেনে কেউ খুঁজতে পারবে না, আর তারা জানতেও পারবে না তুমি কোথায় আছো। এরপর সুয়ানজি লর্ড ফ্লাইং স্নেককে সিফ্যাংয়ে দেওয়া পাজেলটি দেয়। লর্ড ফ্লাইং স্নেক সেটি সলভ করার চেষ্টা করে, কিন্তু সেটি উড়ে একটি রুমে চলে যায়। তখন সেটি ভেঙে যায়। সুয়ানজি দেখতে পায় সিফ্যাং তাতে তার পুরো সত্যিটা লিখে রেখেছিল, যে সে একজন রোজ গোল্ড বার্ড ডেমন। এদিকে আমাদেরকে রুইউকে দেখানো হয়, যে একটি জিনিস পেয়েছিল। রুইউ সেটা নিয়ে ডেমন সাইটেডেলে প্রবেশ করে, আর সেখান থেকে একটি কফিন থেকে ডেমন কিং এর আত্মাকে বের করে আর তাকে তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে। ডেমন কিং এতে তাকে বলে দেয় যে তার বোন কোথায় আছে। রুইউ সেখানে যায় আর তার বোনকে খুঁজে পায়, কিন্তু তার বোন ততক্ষণে মারা গিয়েছিল। রুইউ এতে অনেক কষ্ট পায়। এরপর সে তার বোনকে দাফন করে। ইউরান তখন রুইউকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে সেই কফিন থেকে ডেমন কিং এর আত্মা বেরিয়ে যায়। রুইউ ভেবেছিল সে শুধু ডেমন কিংকে একটুখানি বের করবে, আবারও তাকে বন্দি করে দেবে, কিন্তু সে ডেমন কিং এর চালাকি ধরতেই পারেনি। ডেমন কিং তখন সেই পেন্টিংটি দেখতে পায় যেটি সিফ্যাং নষ্ট করে দিয়েছিল, কিন্তু সেটি দেখে বোঝা যাচ্ছিল গড অফ ওয়ারই হচ্ছে স্টার অফ মুসা। যাই হোক, এদিকে সুয়ানজি তার বাবার কাছে পারমিশন চায় যেন সে তাকে সিফ্যাংকে খুঁজতে যেতে দেয়। তখন সুয়ানজির বাবা তাকে পারমিশন দিয়ে দেয়। সুয়ানজি অনেক খুশি হয়ে যায় আর তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর লর্ড ফ্লাইং স্নেকের সাথে সুয়ানজি সিফ্যাংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সুয়ানজির অনেক স্মৃতি মনে পড়তে থাকে, যে এই জায়গায় সিফ্যাং, সে, লিংলং ও লিটল সিক্স মিলে অনেক সময় কাটিয়েছে। এরপর তারা সেই হোটেলে যায় যেখানে তারা সেই রাক্ষসী পাখি মারতে এসেছিল। তখন তারা এখানেই থেকেছিল। সুয়ানজি তখন একজনকে ডেকে বলে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? এতে লোকটি বলে, আপনাকে কেন চিনব না, আপনিই তো সেই যে এখানে সেই ডেমন বার্ডদের মেরে ফেলেছিলেন। সুয়ানজি তখন সিফ্যাংয়ের একটি পেন্টিং দেখায় আর জিজ্ঞাসা করে, আপনি কি একে চেনেন? এতে লোকটি বলে, একে তো আমি চিনি। সুয়ানজি তখন জিজ্ঞাসা করে, এখানে কি কোথাও আপনি তাকে দেখেছেন? এতে লোকটি বলে, আমি তো তাকে দেখিনি, কিন্তু সে যখন এখানে এসেছিল সে আমাদের চিপ রাঁধুনির কাছ থেকে এক রাতের মধ্যে রান্না শিখতে চেয়েছিল, তাও আবার অনেক টাকা দিয়েছিল তার জন্য। সুয়ানজি তখন রান্নাঘরে যায় আর সে সেখানে সিফ্যাংকে হ্যালুসিনেট করতে থাকে। যাই হোক, পরের সিনে সুয়ানজি মন খারাপ করে বসেছিল, কারণ সে এখনো সিফ্যাংকে খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে আমরা ব্রাদার লিওকে দেখতে পাই। ব্রাদার লিও ইউয়ারকে নিয়ে সেখান থেকে যাচ্ছিল। তখন সুয়ানজি ও লর্ড ফ্লাইং স্নেক তাকে দেখে ফেলে। এতে তারা তাদের পিছন যায়। সুয়ানজিকে দেখে ব্রাদার লিও বলে, তুমি এখানে কেন এসেছো?
আমি তোমাকে কিছুতেই বলবো না যে সিফ্যাং কোথায়। কিন্তু তখন সুয়ানজি ব্রাদারলিওর কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে। এতে ব্রাদারলিও গলে যায় আর তাকে বলে দেয় যে সিফ্যাংকে তুমি যদি দক্ষিণে যাও তাহলে খুঁজে পাবে। এটা শুনে সুয়ানজি খুশি হয়ে তাড়াতাড়ি সিফ্যাংকে খুঁজতে যেতে চায়। তখন ব্রাদারলিও ভাবতে থাকে। সিফ্যাং তাকে বলে, আমি উজিকিওর কাছ থেকে একটি জায়গার সন্ধান পেয়েছি যেখানে গেলে ডিভাইন নিপুণের পাওয়ার আর আমার পাওয়ার কনজিউম করতে পারবে না। এতে ব্রাদারলিও বলে, তাহলে সুয়ানজি কি হবে? সিফ্যাং তখন বলে, আমি ঠিক হলে আবারও সুয়ানজির কাছে তাড়াতাড়ি ফিরে আসব। আশা করি শেষটা আমাদের অনেক ভালো হবে। এপিসোডের শুরুতে আমাদেরকে রুই ও ইউরানকে দেখানো হয়, যারা সেই ডেমন সাইটেলের ভিতরে এসে দেখে ডেমন কিং তার কফিন থেকে বের হয়ে গেছে। এটা দেখে রুই তো অনেক ঘাবড়ে যায়। অন্যদিকে লর্ড ফ্লাইং স্নেক ও সুয়ানজি মিলে সিফ্যাংকে খুঁজে যাচ্ছিল। এরপর আমাদেরকে হ্যাভেনের সিন দেখানো হয়, যেখানে আমরা কিং বাইলিংকে দেখতে পাই। কিং বাইলিং সবার উপর রাগ দেখাচ্ছিল, কারণ গড অফ ওয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিং বাইলিং তখন বলে, তোমরা সবাই মিলে গড অফ ওয়ারকে খোঁজো, না হলে শাস্তির জন্য তৈরি হয়ে যাও। আর ওই লর্ড ফ্লাইং স্নেককে ধরে নিয়ে এসে শাস্তি দেওয়ার বন্দোবস্ত করো। এতে গ্রিন ড্রাগন বলে, এতে লর্ড ফ্লাইং স্নেকের কোনো দোষ নেই। গড অফ ওয়ারই তাকে জোর করে তার স্পিরিট বিস্ট বানিয়েছে, আর তাকে বাধ্য হয়ে তার সব কথা শুনতে হচ্ছে। এতে কিং বাইলিং বলে, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাইনি, যা বলেছি তাই করো। এরপর আমাদেরকে সুয়ানজি ও লর্ড ফ্লাইং স্নেককে দেখানো হয়। লর্ড ফ্লাইং স্নেক বলে, আমার খুব খিদে পেয়েছে। এতে সুয়ানজি ও সে সিঙ্গু টাউনে নেমে যায়। লর্ড ফ্লাইং স্নেক একটি দোকানে খাবার কেনার জন্য যায়। সুয়ানজির কাছে সে যখন টাকা চায়, তখন সে দেখতে পায় তার ব্যাগ খালি। এটা দেখে লর্ড ফ্লাইং স্নেক বলে, এবার আমি কি খাবো? সুয়ানজি বলে, আমি আমার সাথে করে যত টাকা নিয়ে এসেছিলাম তা তোমার খাবার কিনতে কিনতে শেষ হয়ে গেছে, আর এখন টাকার জন্য আমাদের কোনো কাজ জোগাড় করতে হবে। এরপর সুয়ানজি সেই বাজারে থাকা একটি নোটিশে দেখতে পায়, যেখানে লেখা আছে একটি ডেমনকে ধরতে হবে। সেই ডেমনটিকে ধরতে পারলে অনেকগুলো টাকা রিওয়ার্ড দেওয়া হবে। এতে সুয়ানজি সেই জায়গায় চলে যায়। সে দরজা ধাক্কাতে আহলান নামে একটি মেয়ে দরজা খোলে। সুয়ানজি বলে, আমরা এখানে ডেমন মারতে এসেছি। এতে আহলান তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে থাকে আর বলে, তোমরা কি আমাকে পাগল পেয়েছো নাকি? তোমাদের মতো মানুষ কি করে ডেমনদেরকে মারবে? লর্ড ফ্লাইং স্নেক তখন সেই দরজাটি ফ্রিজ করে দেয়, যে কারণে আহলান সেই দরজাটি আর লাগাতে পারছিল না। তখন সুয়ানজি সেখানে ঢুকে পড়ে। সুয়ানজি তারপর আহলানের বসের সাথে দেখা করে। বস তাদেরকে দেখিয়ে দেয় ডেমন কোন রুমে আছে। বস বলে, আজ পর্যন্ত সে অনেক মানুষকেই মেরে ফেলেছে। অনেক ডেমন হান্টাররাই তাকে মারতে এসেছে, কিন্তু সে সবাইকেই মেরে ফেলেছে। আপনি কি সত্যি পারবেন? সুয়ানজি তখন কোনো রকম কথা না বলে সেই রুমের ভিতরে ঢুকে যায়। এরপর রুম থেকে অনেক শব্দ আসতে থাকে, যেন কেউ কাউকে ধরে অনেক মারছে। এতে ওই মহিলাটি আর আহলান অনেক ভয় পেয়ে যায় আর লর্ড ফ্লাইং স্নেককে বলে ডেমনটি মনে হয় তাকে খেয়ে ফেলছে। এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, খাওয়ার কথা বলতে মনে পড়লো, আমার অনেক খিদে পেয়েছে, শিগগিরই খাবার নিয়ে এসো। এরপর সুয়ানজি সেই ডেমনটিকে মেরে বাইরে নিয়ে আসে। ওই ডেমনটি একটি বেজি ছিল। সুয়ানজি সেখানে এসে বলে, ও আমাকে বলেছে তুমি নাকি ওর গায়ে গরম তেল ঢেলে দিয়েছো, তাই ও এখানে প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু আমি তাকে ক্ষমা করিনি, কারণ সে অনেক মানুষকে মেরে ফেলেছে। এতে ওই মহিলাটি বলে, কয়েকদিন আগে আমি দেখেছিলাম আমার রান্নাঘর থেকে একটি প্রাণী খাবার চুরি করে খাচ্ছে। এতে আমি রেগে গিয়ে তার গায়ে গরম তেল ঢেলে দিয়েছিলাম। এরপর রাত হয়ে যায়। সুয়ানজি সেই মহিলার হোটেলেই ছিল, কিন্তু তার মন অনেকটা খারাপ ছিল, কারণ সে এখনো সিফ্যাংকে খুঁজে পায়নি। এরপর আমাদেরকে হুডি পরা একটি লোককে দেখানো হয়, যে সেই হোটেলেই আসে আর আহলানকে বলে সে এই ডেমনটিকে মারতে চায়। আহলান তাকে মিস্টার ই বলে ডাকে। আহলান বলে, ওই ডেমনটিকে তো অন্য একজন মেরে ফেলেছে। তখন মিস্টার ই সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আহলান বলে, আমাদের সাথে ডিনার করে যাও। কিন্তু লোকটি তার কথা শোনে না আর সেখান থেকে চলে যেতে থাকে। তখন আমাদেরকে সেই লোকটির মুখ দেখানো হয়, এটা আসলে সিফ্যাংই ছিল। পরের দিন আমরা লর্ড ফ্লাইং স্নেক ও সুয়ানজিকে বাজারে আসতে দেখি। তারা সেখানে কিছু জিনিসপাতি কিনতে এসেছিল। তখনই সিফ্যাং সুয়ানজির পিছন দিক থেকে যায়। সুয়ানজি বুঝে যায় সিফ্যাং তার আশেপাশে কোথাও আছে। এতে সে সিফ্যাংকে খুঁজতে শুরু করে।
ফাইনালি সে সিফাংকে দেখতে পায়, কিন্তু হুডি পরার কারণে সেটা স্পষ্ট ছিল না। এরপর সোয়ানজি সেই একই হুডি পরা একটি লোককে দেখতে পায়। এতে সে ভাবে এটাই সিফ্যাং, কিন্তু সে যখন তার কাছে যায় তখন সে দেখতে পায় এটা সিফ্যাং নয়। এরপর আমাদেরকে সেই হোটেলের সামনে লম্বা একটি লাইন দেখানো হয়। সবাই মিলে সোয়ানজি ও লর্ড ফ্লাইং স্নেকের কাছে আসছিল আর তাদের সমস্যার ব্যাপারে বলছিল। সোয়ানজি তখন তাদেরকেও সিফ্যাং এর পেন্টিংটি দেখায় আর সিফ্যাং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে ওই লোকটি বলে, আমি তো একে কোথাও দেখিনি, কিন্তু তুমি পেন্টিংটি আমার কাছে দিতে পারো। আমি সবার কাছে জিজ্ঞাসা করে দেখি তারা একে দেখেছে কিনা। তখন সেখানে আহলান চলে আসে। আহলান তাদেরকে বলে, তোমরা তাদের কাছ থেকে কেন সাহায্য নিচ্ছ? তোমরা কি মিস্টার ইকে ভুলে গেছো নাকি? সে আমাদেরকে অনেক সাহায্য করেছে, তোমরা তাকে এভাবে ভুলে যেতে পারো না। এতে লোকগুলো বলে, আমরা তাকে ভুলিনি, কিন্তু আমরা তাকে চিনিও না, জানিও না। সে একটু মিস্টেরিয়াস, তাই আমরা চাচ্ছি না তার কাছ থেকে আর কোনো সাহায্য নিতে। আহলান তখন সোয়ানজি ও লর্ড ফ্লাইং স্নেকের কাছে যায় আর বলে, 1 মাস তো হয়েই গেল, তোমরা এখন এখান থেকে যাচ্ছ না কেন? তখনই সেখানে সেই মহিলাটি চলে আসে আর আহলানকে এভাবে কথা বলতে নিষেধ করে। সে আহলানকে ওয়াইন দেয় আর বলে, তুমি এটা মিস্টার ইর কাছে দিয়ে এসো। মিস্টার ইর নাম শুনতে আহলানের মুখে একটি হাসি চলে আসে। এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, এই মিস্টার ইটা আবার কে, যার কথা শুনতেই তোমার মুখে এত বড় একটা হাসি এসে গেল? আহলান বলে, তোমার সেটা জেনে লাভ কি? এরপর আহলান ওয়াইন নিয়ে সিফ্যাং এর কাছে যায়। সিফ্যাং সেটা নিতে নিষেধ করে দেয়, কিন্তু আহলান এক প্রকার জোর করেই সিফ্যাংকে সেই ওয়াইনটি দেয়। তখন সেখানে একটি লোক আসে আর সিফ্যাং এর কাছে সাহায্য চায়। সে বলে, আমাদের এখানে একটি ডেমন এসেছে যে প্রত্যেকটি নতুন বিয়ে হওয়া ব্রাইডকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ বিয়ের পরের দিন ব্রাইডকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আহলান সিফ্যাংকে একটি আইডিয়া দেয়। সে বলে, যদি আমরা বিয়ের নাটক করি তাহলে সে নিশ্চয়ই আমাকে ধরতে আসবে, তখনই তুমি সেই ডেমনটিকে ধরে নিও। এতে সিফ্যাং প্রথমে রাজি না হতে চাইলেও পরে রাজি হয়ে যায়। এরপর সিফ্যাং আহলানকে বিয়ের ড্রেস কেনার জন্য একটি দামি মুক্তো দেয়, যেটি শুধুমাত্র মাস্ক প্যালেসেই পাওয়া যায়। পরে আহলান গিয়ে সেই মহিলাটিকে বলে, আমার সাথে সিফ্যাং এর বিয়ে হতে চলেছে। এতে মহিলাটি বিশ্বাস করতে চায় না। তখন আহলান তাকে সেই মুক্তোটি দেখায়। তখন মহিলাটির বিশ্বাস হয়ে যায় যে সিফ্যাং তাকে এটি দিয়েছে। মহিলাটি সেই মুক্তোটি সোয়ানজিকে দেখায় আর বলে, তুমি কি বলতে পারবে এই মুক্তোর দাম ঠিক কতটা হতে পারে? মুক্তোটা দেখে সোয়ানজি চিনে ফেলে। সোয়ানজি তখন বুঝতে পারে এটা হয়তো সিফ্যাংয়েরই, কারণ মাস্ক প্যালেস ছাড়া এই মুক্তোটি আর কোথাও পাওয়া যায় না। সোয়ানজি মহিলাটিকে জিজ্ঞাসা করে, এটি আপনি কোথায় পেলেন? এতে মহিলাটি বলে, এটা মিস্টার ই আহলানকে দিয়েছে, কালকে তাদের বিয়ে হতে চলেছে, তাই এই মুক্তোটি আহলানকে সে বিয়ের ড্রেস কেনার জন্য দিয়েছে। সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখি আহলান ও সিফ্যাং এর বিয়ে হচ্ছে। তখনই সেখানে লর্ড ফ্লাইং স্নেক ও সোয়ানজি চলে আসে। সিফ্যাংকে দেখে সোয়ানজি তো পুরো অবাক হয়ে যায়। সিফ্যাং ও আহলান তাদের বিয়ে শেষ পর্যায়ে চলে আসে। তখনই লর্ড ফ্লাইং স্নেক সেখানে একটি ডেমনকে দেখতে পায়, তাই সে তার উপর অ্যাটাক করে। এতে সিফ্যাং সেখানে চলে আসে। সোয়ানজি সিফ্যাংকে ছুঁতে চাইলে সিফ্যাং সরে যায়। সিফ্যাং তখন সোয়ানজিকে না চেনার ভান করতে থাকে। সে বলে, আমি তো আপনাকে চিনিই না। সোয়ানজি সিফ্যাংকে মনে করানোর জন্য তার দেওয়া সেই ম্যাজিক্যাল যন্ত্রটি দেখায়, যেটি দিয়ে তারা যোগাযোগ করত। তারপর সেই পাজলটিও দেখায়, কিন্তু সিফ্যাং বলে, আমি আপনাকে চিনি না। তারপর সিফ্যাং আহলানকে নিয়ে তাদের বিয়ে কমপ্লিট করতে যায়। সিফ্যাং তখন আহলানকে সেই হেয়ারপিনটি পরিয়ে দেয়। এটা দেখে সোয়ানজি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সেখান থেকে চলে যায় আর একটি জায়গায় গিয়ে কাঁদতে থাকে। এরপর লর্ড ফ্লাইং স্নেক সেখানে এসে সোয়ানজিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সোয়ানজি তখন বলে, হয়তো সিফ্যাং লাভলেস মাস্কের অ্যান্টিডোট নিয়েছে, তাই সে হয়তো আমাকে ভুলে গেছে। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি সিফ্যাং নিজের লাইফে এগিয়ে গেছে। আমি সবসময় এটাই কামনা করব যাতে সিফ্যাং তার লাইফে খুশি থাকে। পরের সিনে আমরা লর্ড ফ্লাইং স্নেককে কিচেনে দেখতে পাই। সে সেখানে খাবার খুঁজতে এসেছিল, কিন্তু কোনো খাবার না পাওয়ায় সে বলে, কেমন বিয়ে বাড়ি যেখানে খাবারই পাওয়া যায় না। লর্ড ফ্লাইং স্নেক তখন ভাবে হয়তো আহলান ও সিফ্যাং এর জন্য সব খাবার নিয়ে যাওয়া হয়েছে। এতে সে তাদের রুমের সামনে যায়, যেখানে আহলান ও সিফ্যাং এটা ডিসাইড করছিল
যে কে খাটে শোবে আর কে নিচে শোবে। এটা শুনে লর্ড ফ্লাইং স্নেক বুঝে যায় যে সিফ্যাং তার সাথে বিয়ের নাটক করছে। এটা গিয়ে সে সুয়ানজিকে বলে। সুয়ানজি বলে, তুমি কি সত্যি বলছো? এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, নবদম্পতি কেন বিয়ের রাতে আলাদা শুতে যাবে? অন্যদিকে আহলান ও সিফ্যাং সেই ডেমনের জন্য অপেক্ষা করছিল। তখন সিফ্যাং সেখানে কিছু একটা দেখতে পায়। এতে সে বাইরে চলে আসে। লর্ড ফ্লাইং স্নেক সেখানে এসে সিফ্যাংকে বলে সুয়ানজিকে একটি ডেমন কিডন্যাপ করে নিয়ে গেছে। এতে সিফ্যাং ঘাবড়ে যায় আর সুয়ানজিকে খুঁজতে যেতেই যাবে, তখনই তার মনে পড়ে। আর সে বলে, সুয়ানজি তো গড অফ ওয়ার, তাহলে একটি ডেমন তাকে কি করে কিডন্যাপ করতে পারে? এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, তাহলে তোমার সবকিছু মনে আছে। তুমি যদি সবটা ভুলেই যেতে, তাহলে এটা কি করে জানলে যে সে গড অফ ওয়ার? তখন সেখানে সুয়ানজিও চলে আসে। এরপর সিফ্যাং দেখতে পায় আহলানকে একটি ডেমন ধরে নিয়ে যাচ্ছে। এতে সে তার পিছন পিছন যেতে থাকে। সুয়ানজিও তখন সিফ্যাংয়ের পিছন পিছন যেতে থাকে। তারা একটি গুহায় পৌঁছায়। সেই গুহার ভিতরে ঢুকতেই তারা সেখানে অনেক ব্রাইডের কঙ্কাল দেখতে পায়। তখন সেখানে আহলানকে নিয়ে একটি ডেমন চলে আসে। ডেমনটি বলে, ভালো হবে তোমরা এখান থেকে চলে যাও। তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা তাদের সাথেই, যে মেয়েগুলো বিয়ে করতে যায়। ডেমনটি তখন নিজের গল্প শোনায় যে সে একটি মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু বিয়ের দিন সেই মেয়েটি তার আসল সত্যি জেনে যায় যে সে একজন ডেমন। কিন্তু তারপরও সে কিছু বলে না। কিন্তু বিয়ের রাতে সে একটি ফরমেশন তৈরি করে আমাকে মারতে চায়, কিন্তু ভাগ্যবশত আমি বেঁচে যাই। কিন্তু তখন থেকেই আমি আর মেয়েদের প্রতি কোনো বিশ্বাস করি না, আর তাদেরকে ঘৃণা করি। সিফ্যাং তখন ডেমনটিকে বলে, আমিও তোমার মতো একটি ডেমন, আর আমারও একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে আমার আসল সত্যি জানার পর আমাকে মারতে চেয়েছে। এটা বলতে বলতে সে ডেমনটির দিকে এগোতে থাকে আর সুযোগ বুঝে ডেমনটিকে মেরে ফেলে। এরপর সুয়ানজি সিফ্যাংয়ের কাছে যায় আর তার কাছে ক্ষমা চায়। সুয়ানজি বলে, এতদিন আমি তোমাকে ভুল বুঝে এসেছি, কিন্তু এখন আমি সব সত্যি জেনে গেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কিন্তু সিফ্যাং বলে, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে দেখতে চাই না, আর আমি তোমাকে আর ভালোবাসি না। তুমি যদি এখানে থাকো তাহলে আমার মরা মুখ দেখবে। এটা বলে সে আহলানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আহলানকে সে তার রুমে শুইয়ে দেয়। তখনই সিফ্যাংয়ের শরীর খারাপ হতে থাকে। সিফ্যাং মনে মনে বলে, সে ওই ডেমনটিকে মারতে তার অনেক পাওয়ার ইউজ করেছে, সেই জন্য ডিভাইন এপন তার পাওয়ার কনজিউম করছে। পরের সিনে আমরা সিফ্যাংকে একটি পুকুরের মধ্যে দেখতে পাই। আসলে উজিকেও তাকে এই পুকুরটির কথাই বলেছিল, যে এখানে থাকলে ডিভাইন এপনটি তার শক্তি কনজিউম করতে পারবে না। তখন আমরা সেখানে একটি ফুল দেখতে পাই। সিফ্যাং সেটা দেখতে থাকে আর বলে, আমার হাতে আর বেশি সময় নেই, তুমি কবে বড় হবে? অন্যদিকে হ্যাভেনে গ্রিন ড্রাগন কিং বাইলিংকে বলে, আমরা গড অফ ওয়ারকে খুঁজে পেয়ে গেছি, কিন্তু তাকে খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এতে কিং বাইলিং এর অ্যাসিস্ট্যান্ট বলে, গড অফ ওয়ারের উপর একটা স্পেল ব্যবহার করা হয়েছে, যাতে আমরা তার আভা না পাই আর তাকে খুঁজতে না পারি। কিং বাইলিং বলে, গড অফ ওয়ারকে তো খুঁজে পাওয়া গেছে, এবার তোমরা মিস্টার লিউকে খোঁজো, যে হ্যাভেন থেকে সেলেস্টিয়াল আই চুরি করেছে। এদিকে সুয়ানজি সিফ্যাংয়ের ঘরের সামনে দাঁড়িয়েছিল। সে ভিতরে ঢোকার সাহস পাচ্ছিল না। তখন সেখানে লর্ড ফ্লাইং স্নেক চলে আসে আর সুয়ানজিকে বলে, তুমি কেন ভয় পাচ্ছ? সে তোমাকে সত্যি ভালোবাসে। সে যদি তোমাকে ভালোই না বাসতো, তাহলে লাভলেস মাসের অ্যান্টিডোট কেন নিত না? এটা শুনে সুয়ানজি বলে, তুমি তো ঠিক কথাই বলেছ, আমি এটা আগে কেন ভাবলাম না? তখন তারা দুজনই ঘরের ভিতরে প্রবেশ করে। সিফ্যাং তাদেরকে দেখে বলে, তোমরা এখান থেকে চলে যাও। এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, তুমি কেমন? আমরা দুজন এত রাতে একা একা কি করে যাব? এতে সিফ্যাং বলে, কেন, তোমরা তো উঠতে পারো। এরপর সিফ্যাং সেখান থেকে চলে আসে। লর্ড ফ্লাইং স্নেকও তার পিছন পিছন সেখানে চলে আসে। লর্ড ফ্লাইং স্নেক বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো। তুমি এখন শুধু অপেক্ষা করছো কখন ওই ফুলটি বড় হবে, কিন্তু আমার মতে তোমার সুয়ানজিকে সবটা বলে দেওয়া উচিত। এটা বলে লর্ড ফ্লাইং স্নেক সেখান থেকে চলে যায়। এরপর সুয়ানজি নিজের পায়ে অনেক ব্যথা পায়। এতে সিফ্যাং বলে, এইটুকু ব্যথা তো তোমার কাছে কিছুই নয়। সুয়ানজির কাছে এইটুকু ব্যথা কিছুই ছিল না, কিন্তু তারপরও সে নাটক করতে থাকে যে তার অনেক ব্যথা লেগেছে। এতে সিফ্যাং আহলানকে ডাক্তার ডেকে আনতে বলে, কিন্তু সুয়ানজি বলে, ডাক্তারের কোনো দরকার নেই,
তুমিই তো আছো। সোয়ানজি বলে আমি তোমার হাতে ছাড়া আর কারোর হাতে চিকিৎসা নেব না। সিফেং তখন সোয়ানজির গায়ে মলম লাগিয়ে দেয়। পরের দিন সকালবেলা সিফেংকে সোয়ানজি চা খেতে দেয়। তখনই সেখানে আহলান সিফেংয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। সিফেং তখন সোয়ানজি দেওয়া চাটি না খেয়ে আহলানের দেওয়া খাবারগুলো খেয়ে ফেলে আর তার রান্নার অনেক প্রশংসা করে। এটা দেখে সোয়ানজির অনেক খারাপ লাগে। পরে আহলান বলে, আপনি আমাকে বলেছিলেন যে আজ আপনি আমার সাথে মেডিসিন আনতে যাবেন। এতে সিফেং বলে, তাহলে চলো। আর সে যাওয়ার আগে সোয়ানজিকে বলে যায়, এখন তো তোমার পা ঠিক হয়ে গেছে, তাহলে তুমি চলে যেও। সিফেং ও আহলান যেতে থাকলে সোয়ানজিও তাদের পিছন পিছন আসতে থাকে। এতে সে মাটিতে পড়ে যায়। সিফেং এটা দেখে থেমে যায়। আহলান তখন বলে, তুমি তার দিকে নজর দিও না, আর এখান থেকে চলো। সোয়ানজি তখন সেখানে ডাবল উইংস বাটারফ্লাই দেখতে পায়। এতে সে তার পিছন পিছন চলে যায়। সিফেং তখন পিছন দিকে ফিরে দেখে সেখানে সোয়ানজি নেই। এতে সে আহলানকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর নিজে যায় সোয়ানজিকে খোঁজার জন্য। ফাইনালি সোয়ানজিকে সিফেং খুঁজে পেয়ে যায়। সিফেং তখন সোয়ানজিকে সেখান থেকে চলে যেতে বলে। এতে সোয়ানজি বলে, আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাব না। সিফেং বলে, তুমি যদি না যাও তাহলে এখানে আমি মরে যাব। এতে সোয়ানজি বলে, তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব। এটা বলে সে ছুরি নিয়ে নিজের হাতটি কেটে ফেলে। সিফেং এটা দেখে সোয়ানজির অনেক কেয়ার করতে থাকে। তখন সিফেং বলে, এভাবে তুমি কথা শুনবে না, তুমি এখান থেকে যাবে না। ঠিক আছে, তাহলে তুমি এখানেই থাকো, আমি এখান থেকে চলে যাব। এটা বলে সিফেং সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সোয়ানজিকে দেখি যে বাইরে বসে সিফেংয়ের জন্য অপেক্ষা করছিল, কারণ সিফেং যে সেই বের হয়েছে এখনো ফেরেনি। তখন অনেক তুষারপাতও হচ্ছিল। দেখতে দেখতে সোয়ানজির অবস্থা খারাপ হয়ে যায়। তখন আহলান এসে সোয়ানজিকে ভিতরে যেতে বলে। এতে সোয়ানজি বলে, যতক্ষণ না সিফেং আসছে ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। সোয়ানজি আহলানের কথা শোনে না আর সেখানেই বসে থাকে। এতে আহলান গিয়ে সিফেংকে বলে দেয় যে সোয়ানজি কিভাবে এই তুষারপাতের মধ্যে তার জন্য অপেক্ষা করছে। এটা শুনে সিফেং তাড়াতাড়ি সোয়ানজির কাছে যায়। তখন সোয়ানজি অজ্ঞান হয়ে যায়। সিফেং তাকে নিয়ে যায়। এরপর যখন সোয়ানজি জ্ঞান ফেরে, সিফেং তখন তার জন্য মেডিসিন আনতে যেতে চায়, কিন্তু সোয়ানজি তাকে জোরে আঁকড়ে ধরে আর বলে, আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। সোয়ানজি তখন অনেক কান্না করতে থাকে আর সিফেংয়ের কাছে ক্ষমা চায়। সিফেংও ফাইনালি সোয়ানজিকে ক্ষমা করে দেয় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এপিসোডের শুরুতে আমাদেরকে সিফেং ও সোয়ানজিকে দেখানো হয়। সিফেং সোয়ানজিকে বলে, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি, হয়তো তোমার সাথে আমার আর কোনোদিনই দেখা হবে না। এতে সোয়ানজি বলে, আমি এখন তোমাকে পেয়ে গেছি, তাই আমি এখন তোমাকে আর কোথাও যেতে দেবো না। এবার থেকে আমরা দুইজন একসাথে থাকবো। এটা বলেই সোয়ানজি সিফেংকে কিস করে দেয়। সোয়ানজি তখন সিফেংয়ের বুকে সেই লাভলেস মার্কটি দেখতে পায় না। এতে সে সিফেংকে বলে, তোমার সেই মার্কটি কোথায় গেল? সিফেং তখন হাসতে থাকে আর বলে, তাহলে আমার লাভলেস কিওয়ার্স চলে গেছে, আর এটা হয়েছে সোয়ানজি সত্যিকারের ভালোবাসার জন্য। এরপর সিফেং সোয়ানজিকে আবারও কিস করে দেয়। পরে সোয়ানজি সিফেংকে বলে, তুমি জানো আমি তোমাকে কত কত জায়গায় খুঁজেছি, তুমি একটি কথা বলো, এত জায়গা থাকতে তুমি এই জায়গাটি কেন চুজ করলে থাকার জন্য? তুমি আবার এটা বলো না যে তুমি আহলানের জন্য এই জায়গাটি চুজ করেছো। এতে সিফেং বলে, না, ব্যাপারটা সেরকম নয়। সোয়ানজি বলে, এই 2 বছরে তোমার সাথে কি কি হয়েছে আমি সব জানতে চাই। তোমার আবার আহলানের মতো অনেকগুলো মেয়ের সাথে দেখা হয়েছে কিনা সেটাও জানতে চাই। এতে সিফেং বলে, এরকম কিছুই নয়, বরং আমি ভয় পেয়ে গেছিলাম এটা ভেবে যে তুমি হয়তো আমার চেয়েও বেস্ট কাউকে পেয়ে গেছো। সোয়ানজি বলে, যখন আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট পার্সন আছে তখন আমার অন্য কারোর কেন দরকার হবে? সিফেং তখন তার মায়ের হেয়ার পিনটি বের করে আর সোয়ানজিকে বলে, এটা ভেঙে গেছিল, তাই আমি আহলানকে দিয়েছিলাম যাতে সে এটা ঠিক করতে পারে। সোয়ানজি বলে, তাহলে তুমি আমাকে এটা আগে কেন বলনি? তুমি কি জানো এর জন্য আমি কতটা কষ্ট পেয়েছিলাম? এতে সিফেং বলে, যা হয়েছে ভালোই হয়েছে, অন্তত তুমি একটু জেলাস তো হয়েছো। সিফেং তারপর সোয়ানজিকে সেই হেয়ার পিনটি পরিয়ে দেয়। সোয়ানজি তখন বলে, এর পরের বার তুমি এটি আর কাউকে দেবে না, এমনকি এটা ঠিক করার জন্যও না। সোয়ানজি তখন বলে, তুমি আমাকে একটা কথা বলো, তোমার মধ্যে তো এত পাওয়ার নেই যে তুমি জেট কাপটি সিল করতে পারো, তুমি কিভাবে জেট কাপটি সিল করলে?
এতে সিফ্যাং বলে, হয়তো সৃষ্টিকর্তা এটাই চাইতো। সুয়ানজি তখন সিফ্যাংকে বলে, যখন আমি জেট ক্যাপটি সিল করছিলাম তখন আমার এমন মনে হচ্ছিল যেন স্টার অফ মুসার সাথে আমার কোনো কানেকশন আছে। এটা শুনে সিফ্যাং তাকে এ ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করতে নিষেধ করে আর বলে, হয়তো স্টার অফ মুসা তোমার মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করছে। তখন সিফ্যাং এর শরীর খারাপ করতে শুরু করে। সুয়ানজি এটা দেখে সিফ্যাংকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু সিফ্যাং তাকে মিথ্যা কথা বলে। সে বলে, জেট কাপটি যখন সিল করছিলাম তখন আমি একটু আঘাত পেয়েছিলাম, কিন্তু এটা অতটাও গুরুতর নয়, তুমি এ ব্যাপারটা নিয়ে চিন্তা করো না। পরের দিনে আমরা সিফ্যাংকে সেই পুকুরে যেতে দেখি। সিফ্যাং তখন স্নো লিংজি নামে এই ফুলটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে লর্ড ফ্লাইং স্নেক তাকে বলছে, আমি জানি তুমি সুয়ানজিকে কেন অ্যাভয়েড করছো, কিন্তু তোমার তাকে সব সত্যি জানিয়ে দেওয়া উচিত। এতে সিফ্যাং বলে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, যাও আমার বাঁচার একটি উপায় ছিল, ওই লিংজি ফুল, কিন্তু ওটি বড় হতে এখনো 1000 বছর সময় লাগবে, ততদিন তো বাঁচা সম্ভব নয়, তাই আমি সুয়ানজিকে অ্যাভয়েড করছি। তখন আমাদেরকে বর্তমানে দেখানো হয় যেখানে সিফ্যাং খুশি হয়ে যায় কারণ ওই লিংজি ফুলটি বড় হচ্ছিল। সিফ্যাং বলে, হয়তো সৃষ্টিকর্তাও আমার সাথে আছে, আমি খুবই লাকি। তখন সেখানে ডেমন কিং চলে আসে। সিফ্যাং সেই ফুলটিকে একটি ব্যারিয়ার দ্বারা সুরক্ষিত করে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর ডেমন কিং সেই ফুলটি নষ্ট করতে যেতে চায়, কিন্তু ওই ব্যারিয়ারটির কারণে সে সেখানে ঢুকতে পারে না। এরপর আমাদেরকে রুইউ ও ইউরানকে দেখানো হয় যারা ডেমন সাইটে টেলে পুরনো কিছু রেকর্ডের মধ্যে থেকে স্পিড বিস্ট সম্পর্কে একটি বই খুঁজছিল, কারণ ইউরান সিফ্যাং এর সাথে তার ব্লাডের কন্ট্যাক্টটিও ভাঙতে চাচ্ছিল। রুইউ সেই বইটি পেয়ে যায়। এতে ইউরান সেটি পড়তে শুরু করে যেখানে লেখা ছিল, ডেমন সাইটেডেলের ভিতরে একটি বিষাক্ত পুকুর আছে, সেখানে এক ধরনের পোকা পাওয়া যায়, সেই পোকাটি দিয়ে স্পিড বিস্টের ও মাস্টারের ব্লাডের কন্ট্যাক্ট ভাঙা যায়, কিন্তু সেই পোকাগুলোকে রেশমের গুটিতে পরিণত করার জন্য তাদেরকে লিংজি ফুল খাওয়াতে হবে। রুইও তখন দেখতে পায় সেই বইটির কিছু পৃষ্ঠা ছেঁড়া। এটা দেখে রুইউর খটকা লাগতে থাকে, কিন্তু ইউরান ব্যাপারটিকে অতটাও পাত্তা দেয় না আর তাড়াতাড়ি সেই বিষাক্ত পুকুরের দিকে চলে যায়। সে সেখানে যেতে গেলে রুইও তাকে আটকায় আর বলে, তুমি ওখানে যেতে পারবে না, এটা তোমার জন্য ক্ষতিকর হবে। কিন্তু ইউরান তার কথা শোনে না আর সামনে এগোতে থাকে। তখনই একটি বিষাক্ত ধোঁয়া এসে ইউরানের গায়ে লাগতে থাকে, কিন্তু রুইউ তাকে বাঁচিয়ে নেয়। ইউরান তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? এতে রুইউ বলে, আমি একদম ঠিক আছি। কিন্তু ইউরান চলে গেলেই আমরা তার হাতে দেখতে পাই সেখানে অনেক বড় একটি ক্ষত হয়ে গেছিল। পরে ইউরান সেই পোকাগুলো খুঁজে পায়। তারা তখন সেই বইটির পোকা আর ওই পোকাগুলো ম্যাচ করে দেখে। তারা দেখতে পায় এটি আসলেই সেই পোকাগুলো। পরের সিনে আমরা দেখি ইউরান দৌড়ে দৌড়ে রুইউর কাছে আসে আর বলে সে লিংজি ফুল পেয়ে গেছে। রুইউ তাকে জিজ্ঞাসা করে, তুমি এটি কোথায় পেলে? এতে ইউরান বলে, এটি আমি একটি কাকের মুখে দেখেছি, তাই আমি এটি তার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি। এতে রুইয়ের ব্যাপারটি একদমই সুবিধাজনক লাগে না, কিন্তু ইউরান কি কখনো তার কথা শুনেছে? সে ওই লিংজি ফুলটি সেই পোকাগুলোকে খাইয়ে দেয় আর ওই পোকাগুলো রেশমের গুটিতে তৈরি হয়ে যায়। যাই হোক, আমরা সেখানে কাক বেশে ডেমন কিংকে দেখতে পাই। ডেমন কিং এটা দেখে খুশি হয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এদিকে সিফ্যাং কিচেনেই ছিল। হঠাৎ করে তার শরীর অনেকটা খারাপ হয়ে যায়। তখনই সে শুনতে পায় সুয়ানজি তার কাছেই আসছে। এতে সে সেখান থেকে পালিয়ে যায়। সুয়ানজি সেখানে এসে রক্ত দেখে অনেকটা ঘাবড়ে যায়। সুয়ানজি সিফ্যাংকে সব জায়গায় ডাকতে থাকে, কিন্তু সিফ্যাংয়ের কোনো সাড়া পাওয়া যায় না। এতে সুয়ানজি নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে 3টি লাইটিং বল তৈরি করে। অন্যদিকে ইউরান ও রুইউকে দেখানো হয় যারা সেই রেশমের গুটিগুলো নিয়ে আসছিল। তখন রুইউ ইউরানকে একটি চুড়ি দেয় আর বলে, এটি আমি আমার বোনের জন্য কিনেছিলাম, কিন্তু সে তো এখন মরে গেছে, তাই এটা আমি তোমাকেই দিচ্ছি। এতে ইউরান বলে, আমি এটি নিতে পারবো না, তুমি তো জানো আমার হৃদয়ে একমাত্র সিফ্যাংই আছে। এতে রুইউ বলে, আমি এটা জানি, কিন্তু এটার সাথে এর কি সম্পর্ক আছে? তুমি ভাবো এটা তোমার বড় ভাই তোমাকে দিচ্ছে। এমনিতেও যদি আমার বোন বেঁচে থাকতো তাহলে আমি সেটি তাকেই দিতাম, কিন্তু সে তো আর বেঁচে নেই,
তাই এটি আমি তোমাকে নিজের বোন হিসেবে দিতে চাই। এতে ইউরান রাজি হয়ে যায়। রুইও তখন সেই চুড়িটি ইউরানকে পরিয়ে দেয়। অন্যদিকে সুয়ানচি সেই লাইটিং বলের সাহায্যে সিফাংয়ের কাছে পৌঁছে যায়। সে সেখানে গিয়ে দেখে সিফাং সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সিফাংয়ের জ্ঞান ফিরে আসে। সুয়ানচি তখন বলে, তুমি সত্যি করে বলো, তোমার কি হয়েছে? আমি এটা আগেও খেয়াল করেছি যে তোমার শরীর কিছুদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না। এতে সিফাং প্রথমে বলতে চায় না, কিন্তু সুয়ানচি জোরাজুরি করায় সে বলে দেয় তার মধ্যে ডিভাইনিফোন আছে, যেটি তার শক্তি কনজিউম করছে। সুয়ানজি তখন অনেক ঘাবড়ে যায়। সিফাং তাকে ঘাবড়াতে নিষেধ করে আর সেই লিংচি ফুলের দিকে দেখায়। সিফাং বলে, ওটির দিকে দেখো, ফুলটি খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। 2-3 দিনের মধ্যে এটি ম্যাচিওর হয়ে যাবে আর এটি দ্বারাই আমি বাঁচতে পারবো। সুয়ানজি তখন অনেক খুশি হয়ে যায়। সিফাং বলে, যাক, তোমার চিন্তা দূর হলো। এদিকে আমাদেরকে লর্ড ফ্লাইং স্নেককে দেখানো হয় যে হ্যাভেনে একটি গার্ডের কাছে জানতে পারে হ্যাভেনের সব অফিসাররা মিলে গড অফ ওয়ারকে পৃথিবীতে খুঁজতে গেছে আর তার সাথে মিস্টার লিউর সেলেস্টিয়াল আইও নিয়ে আসতে গেছে। এদিকে আমাদেরকে ব্রাদার লিউকে দেখানো হয় যার কাছে হ্যাভেনের 2জন অফিসার আসে। তারা ব্রাদার লিউর কাছ থেকে ফোর্সফুলি তার সেলেস্টিয়াল আই বের করে নিতে চাচ্ছিল। তখনই সেখানে ফক্স ডেমন চলে আসে আর তাদেরকে এমনটা করা থেকে আটকায়। ফক্স ডেমন বলে কেউ সাহসও করবে না তার দিকে আসার। এতে ওই অফিসার দুইটি বলে, একটি ফক্স ডেমন আমাদের কি এমন করতে পারবে? এটা বলে একটি অফিসার ফক্স ডেমনের সাথে লড়াই করতে থাকে, অন্যটি গিয়ে ব্রাদার লিওর কাছ থেকে ফোর্সফুলি তার সেলেস্টিয়াল আই কেড়ে নেয়। সেই অফিসারটি যাওয়ার আগে ফক্স ডেমনের মুখে একটি বড় ক্ষত করে দিয়ে যায়। এদিকে সুয়ানজি ও সিফ্যাং তাদের বাড়ি ফিরে এসে দেখতে পায় লর্ড ফ্লাইং স্নেক সেখানে চলে এসেছে আর সে বলে, আমাকে কি তোমরা খিদে চোটে মেরে ফেলতে চাও? তখন সে সিফ্যাংকে বলে, চলো, তুমি আমার জন্য রান্না করে দেবে। এটা বলে সে সিফ্যাংকে আলাদা নিয়ে যায় আর সেখানে গিয়ে সিফ্যাংকে বলে, সবাই গড অফ ওয়ারকে খুঁজতে এসেছে, কিন্তু তুমি চিন্তা করো না, উজিকিও আমাদের উপর একটি স্পেল ব্যবহার করেছে, যে কারণে তারা আমাদেরকে খুঁজে পাবে না। পরের দিন লিংচি ফুলটি আরো বড় হয়ে যায়, যেটা দেখে সুয়ানজি বলে, এটি তাহলে কালকের মধ্যেই তৈরি হয়ে যাবে। তখন সেখানে ইউরান চলে আসে। ইউরান সিফ্যাংকে বলে, আমি আপনার সাথে আমার ব্লাডের কন্ট্যাক্টটি ভাঙতে চাই। এতে সুয়ানজি এটা করতে নিষেধ করে। সুয়ানজি বলে, সিফ্যাংয়ের অবস্থা এখন খারাপ, তাই সে এটা করবে না। কিন্তু ইউরান বলে, তোমার কি ভয় হচ্ছে যে এই ব্লাডের কন্ট্যাক্ট ভেঙে গেলে আমি তোমার জায়গা নিয়ে নেব? এতে সিফ্যাং তখন ইউরানকে বলে, ঠিক আছে, আমি এটা করতে রাজি আছি। সুয়ানজি সিফ্যাংকে আটকাতে চাইলো। সিফ্যাং বলে, তারও স্বাধীনতা আছে, সে আমার কাছ থেকে স্বাধীনতা চায়, আমি কি করে তাকে আটকাতে পারি? সিফ্যাং তখন ইউরানকে বলে, এই ব্লাডের কন্ট্যাক্টটি ভেঙে গেলে এখানে থান্ডার ক্লাইমেটই তৈরি হবে, তুমি কি এটা সহ্য করতে পারবে? এতে ইউরান বলে, আমি এটি সহ্য করে নিতে পারবো। এদিকে লর্ড ফ্লাইং স্নেক সেখানে গ্রিন ড্রাগনের আভাস পায়। তখনই সেখানে গ্রিন ড্রাগন বেরিয়ে আসে। লর্ড ফ্লাইং স্নেক তাকে দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলি আমরা এখানে আছি? এতে গ্রিন ড্রাগন তাকে সেলেস্টিয়াল আই দেখায় আর বলে, আমি এটার দ্বারাই জানতে পেরেছি তোমরা এখানে আছো। গ্রিন ড্রাগন তখন বলে, আমি ওই গড অফ ওয়ারের বাহু কাটবো আর সেখান থেকে রক্ত বের করে তোমার সাথে তার কন্ট্যাক্টটি শেষ করে দেব। এটা শুনে লর্ড ফ্লাইং স্নেক রেগে যায় আর বলে, তুমি যদি এটা করার সাহসও করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এটা বলে তার উপর সে অ্যাটাক করে দেয়। তাদের মধ্যে তখন যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে এরা ব্লাডের কন্ট্যাক্টটি শেষ করার প্রক্রিয়া চালু করে দেয়। তখন তাদের ব্লাডের কন্ট্যাক্ট শেষ হয়ে যায়। সিফ্যাং যেমনটা বলেছিল যে তাদের মধ্যে ব্লাডের কন্ট্যাক্ট শেষ হওয়ার সাথে সাথে সেখানে থান্ডার ক্লাইমেটই শুরু হবে। তখন তার কথা মতোই সেখানে থান্ডার ক্লাইমেটই পড়া শুরু করে দেয়। প্রথমটা এসে ইউরানের গায়ে পড়ে। সিফ্যাং তার শক্তি দিয়ে সেই ঠান্ডার ক্লাইমেটই আটকানোর চেষ্টা করে, কিন্তু উল্টো তার গায়ে এসে সেই ঠান্ডার ক্লাইমেটই পড়ে। সুয়ানজি এটা দেখে ঘাবড়ে যায়। সুয়ানজি তার পাওয়ার দিয়ে সিফ্যাংকে হিল করার চেষ্টা করে। তখন সুয়ানজি দেখতে পায় সেই লিংজি ফুলটি বড় হয়ে গেছে। এতে তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই ইউরানের আনা পোকাগুলো গিয়ে সেই ফুলটিকে খেয়ে ফেলে। তখন সেখানে ডেমন কিং চলে আসে। সে বলে,
কি ভেবেছো আমাকে মেরে তোমরা শান্তিতে থাকতে পারবে? আমি তোমাদেরকে শান্তি দেব না। আমি সেই ডেমন সাইটেটেলের ভিতরে সেই স্পিড বিস্টের বই থেকে সেই পাতাটি ছিঁড়ে নিয়েছি, যেই পাতায় লেখা ছিল লিংজি ফুল খাওয়ালে এই পোকাগুলো রেশমের গুটিতে পরিণত হবে। কিন্তু এই পোকাগুলো যখন ব্লাড কন্ট্যাক্ট শেষ করবে তখন এগুলো আবারও পোকায় পরিণত হবে। তখন তারা 100 মাইল দূর থেকেও সেই লিংজি ফুলের গন্ধ শুঁকতে পারবে, আর তারা যেখানে এই লিংজি ফুল দেখবে সেখানেই আক্রমণ করবে। সুয়ানজি তখন কান্না করতে থাকে। সে বলে, তাহলে আমি সিফ্যাংকে কি করে বাঁচাবো? সিফ্যাংও ভেবে নেয় সে হয়তো আর বাঁচবে না। সে সুয়ানজিকে বলে, তুমি আমার সাথে একটু সময় কাটাও, আমার কাছে আর বেশি সময় নেই। কিন্তু ডেমন কিং বলে, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে কি করে হবে? বাঁচার আরও একটি উপায় আছে। ডেমন কিং সুয়ানজিকে বলে, তুমি ওই জেট কার্ভ থেকে স্টার অফ মুসাকে বের করো, আর ডিভাইন ইপনটি স্টার অফ মুসারই একটি অংশ। সে যখন সেখান থেকে বেরিয়ে যাবে তখন সে ডিভাইন ইপন তার কাছে ফেরত নিয়ে নেবে। এটা বলে ডেমন কিং সেখান থেকে চলে যায়। সিফ্যাং সুয়ানজিকে বলে, তুমি তার কথায় কান দিও না, সে তোমাকে মিথ্যা কথা বলছে। এরপর সিফ্যাং অজ্ঞান হয়ে যায়। সুয়ানজি তাকে নিয়ে যাবে বলে উঠে দাঁড়ায়। ইউরান তখন সিফ্যাং এর কাছে যেতে চায়, কিন্তু সুয়ানজি তাকে বলে, তুমি সিফ্যাং এর ধারে কাছে আসারও চেষ্টা করবে না। এরপর যদি আমি তোমাকে তার কাছে আসতে দেখি তখন আমি তোমাকে ক্ষমা করব না। এটা বলে সে সিফ্যাংকে সেখান থেকে নিয়ে চলে যায়। সুয়ানজি সিফ্যাংকে নিয়ে সেখান থেকে যাচ্ছিলই, তখন সে সেখানে লাল আভা দেখতে পায়। এতে সে বুঝতে পারে এখানে হ্যাভেনের লোকেরা আসছে। তখন সেখানে লর্ড ফ্লাইং স্নেক চলে আসে। সুয়ানজি তখন লর্ড ফ্লাইং স্নেককে সিফ্যাংকে নিয়ে লুকাতে বলে। এতে লর্ড ফ্লাইং স্নেক তখন সিফ্যাংকে নিয়ে ইনভিজিবল হয়ে যায়। তখন সেখানে হ্যাভেনের 4 জন অফিসার চলে আসে। তার মধ্যে আমরা গ্রিন ড্রাগনকেও দেখতে পাই। সুয়ানজি গড অফ ওয়ারের রূপ ধারণ করে ও তাদের সাথে লড়াই করতে থাকে। তখন সিফ্যাং সেখানে ইনভিজিবল থেকে ভিজিবল হয়ে যায়। সিফ্যাংকে দেখে হ্যাভেনের একটি অফিসার তার দিকে তলোয়ার ছুঁড়ে মারে। তখনই তার সামনে ইউরান চলে আসে। ইউরান তখন তলোয়ারের আঘাত সহ্য না করতে পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর সবাই মিলে একটি ফরমেশন তৈরি করে গড অফ ওয়ারকে আটকানোর জন্য, কিন্তু সুয়ানজি তাদেরকে হারিয়ে দেয়। তখন সেখানে উজিকিউ চলে আসে। উজিকিউ বলে, আমি এদেরকে সামলাচ্ছি, এদের সাহস কি করে হয় ফক্স ডেমনকে আক্রমণ করার। পরের সিনে আমরা দেখি ইউরানের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরতেই সে তাড়াতাড়ি সিফ্যাং এর কাছে চলে যায়। সে তখন সিফ্যাং এর কাছে ক্ষমা চায় আর বলে, আমার উদ্দেশ্য এটা ছিল না, তুমি আমাকে ঘৃণা করো না। আমি কি তোমার হাতে আবার আগের মতো একটু মাথা রাখতে পারি? এতে সিফ্যাং বলে, ঠিক আছে। ইউরান তখন তার হাতে মাথা রাখে। পরে ইউরান সুয়ানজিকে বলে, এবার তো তুমি খুশি হয়েছো, তোমাকে খারাপ কথা শোনানোর মতো আর কেউ থাকবে না। আমি ভেবেছিলাম আমি এই ব্লাড কন্ট্যাক্ট ভেঙে সিফ্যাং এর সাথে অনেক ভালো সময় কাটাবো, অন্য সব মানুষের মতোই জীবনযাপন করব, কিন্তু তা আর হলো না। ইউরান তখন সিফ্যাং এর হাতে মাথা রেখেই সেখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রুওয়ু এটা দেখে অনেক কান্না করে। পরে রুওয়ু তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে দাফন দেওয়ার জন্য। সিফ্যাং ইউরানকে শেষ বিদায়ের সময় একটি কোট দেয়। সিফ্যাং ইমোশনাল হয়ে যায় আর তার আর ইউরানের সমস্ত কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। রুওয়ু ইউরানকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিফ্যাং এর শরীর তখন আবারও খারাপ করতে থাকে। এরপর রাতের বেলা আমাদেরকে উজিকিউকে দেখানো হয়, যে হ্যাভেনের উপর অনেক রাগ করছিল কারণ তারা ফক্স ডেমনের চেহারা খারাপ করে দিয়েছে। তখন সেখানে মারমেন ফ্যাংরু চলে আসে। মারমেন ফ্যাংরু বলে, সিফ্যাং আর বেশি দিন বাঁচবে না। এটা শুনে সুয়ানজি ডেমন কিং এর কথা ভাবতে থাকে, যে সে বলেছিল সে যদি স্টার অফ মুসাকে মুক্ত করে তাহলে স্টার অফ মুসা ডিভাইন ইপন কনজিউম করে নেবে। এরপর সুয়ানজি সিফ্যাংকে বিয়ের ব্যাপারে বলে, যেটা শুনে সিফ্যাং এর মন খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেই নিয়েছিল সে হয়তো আর বাঁচবে না। বিয়ের পরে সে যদি মরে যায় তাহলে সুয়ানজির কি হবে? সুয়ানজি এটা বুঝতে পারে, তাই সে বলে, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, এর চেয়ে ভালো যদি আমি তোমাকেই বিয়ে করে নিই। সিফ্যাং তখন খুশি হয়ে সুয়ানজিকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা লর্ড ফ্ল্যাং স্নেককে দেখতে পাই, যার কাছে কিং বাইলিং আসে।
কিং বাইলিং তাকে বলে তাড়াতাড়ি হেভেনে চলে এসো, এটা আমার অর্ডার। লর্ড ফ্লাইং স্নেক তো এমনি কারোর কথা শোনে না, কিন্তু কিং বাইলিংকে সে অনেক ভয় পায়। সে চলে যেতে গেলে সুয়ানজি তাকে আটকায়, কিন্তু সে সুয়ানজির কোনো কথা না শুনে হেভেনে ফেরত চলে যায়। এটা দেখে সুয়ানজির মন অনেকটা খারাপ হয়ে যায়। পরে সুয়ানজি উজিকিউর সাথে জেট কাপ থেকে স্টার অফ মুসাকে ছাড়ানোর প্ল্যান করে। তারা সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে তারা সিফ্যাংকে কিছুই জানাবে না। এরপর সুয়ানজি তাদের জামা কাপড় গুছাচ্ছিল, কারণ তারা এখন শাওয়াং সেক্টে ফেরত যাবে। সিফ্যাং তখন সুয়ানজির ভুরু সুন্দরভাবে আঁকিয়ে দেয়, যেমনটা সে আগের বার সুয়ানজিকে আঁকিয়ে দিয়েছিল। এরপর তারা যখন যেতে যাবে তখন সেখানে আহলান চলে আসে। আহলান তাদেরকে শেষ বিদায় জানাতে এসেছিল। আহলান বলে তোমাদের বিয়েতে আমাকে অবশ্যই দাওয়াত দেবে। এপিসোডের শুরুতে আমাদেরকে হেভেনে লর্ড ফ্লাইং স্নেককে দেখানো হয়, যে কিং বাইলিং এর সামনে হাঁটু গেড়ে বসেছিল। কিং বাইলিং তাকে বলে তোমার সাহস হয় কি করে, তুমি হেভেনের বিরুদ্ধে গিয়ে গড অফ ওয়ারকে সাহায্য করেছো, এমনকি হেভেনের খবর গিয়ে গড অফ ওয়ারকে জানিয়েছো। কিং বাইলিং তখন সবাইকে লর্ড ফ্লাইং স্নেককে স্কাই প্রিজনে ঢোকাতে বলে। লর্ড ফ্লাইং স্নেক বলে আমি তো হেভেনের বিরুদ্ধে কিছুই করিনি, আমি তো শুধু তাকে একটু হেল্প করতে চেয়েছিলাম। তখন কিং বাইলিং লর্ড ফ্লাইং স্নেকের দিকে ফেরে, আর সে জিজ্ঞাসা করি তুমি কি আমাকে চিনতে পারছো না? এতে লর্ড ফ্লাইং স্নেক বলে আপনি তো কিং বাইলিং। তখন কিং বাইলিং তার চোখে একটি ম্যাজিক করে দেয়। তখন গিয়ে তার মনে পড়ে যে হাওচানি আসলে কিং বাইলিং ছিল। এতে লর্ড ফ্লাইং স্নেক বলে তাহলে তো আপনি সুয়ানজির মাস্টার ছিলেন, আপনি তো জানেন সুয়ানজি কতটা কাইন্ড হার্টেড, তারপর আপনি কেন তাকে জোর করে হেভেনে আনতে চান? কিং বাইলিং বলে ও আচ্ছা, সে কাইন্ড হার্টেড, তোমরা সবাই বোকা। সে যেমন আগেও ছিল এখনো আছে, তার ইগো একটুও বদলায়নি, কিন্তু এবার পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য তার ডেমনিক সত্তাকে আমার আক্রমণ করতে হবে। এরপর গ্রিন ড্রাগন এসে লর্ড ফ্লাইং স্নেককে সেখান থেকে স্কাই প্রিজনে বন্ধ করার জন্য নিয়ে যায়। এরপর কিং বাইলিং তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে দেখতে পায় সুয়ানজিরা শাওয়াং সেক্টে ফেরত যাচ্ছে। এতে সে বলে জানি তুমি কেন শাওয়াং সেক্টে ফেরত যাচ্ছ, ওই সিফ্যাংকে বাঁচাতে। তুমি জেট কাপ থেকে স্টার অফ মুসাকে বের করতে চাচ্ছ, কিন্তু আমি তোমাকে এটা করতে দেব না। তার জন্য যদি তোমাকে মারতেও হয় তাহলে আমি পিছু পা হব না। অন্যদিকে সুয়ানজি ও সিফ্যাং শাওয়াং সেক্টে ফেরত চলে যায়। তখন একটি ডিসেবল এসে সুয়ানজির সাথে সিফ্যাংকে দেখে তাকে ভিতরে ঢুকতে দিতে সংকোচ বোধ করতে থাকে, কিন্তু তখন সেখানে লিংলং ও লিটল সিক্স চলে আসে। তারা ওই ডিসেবলটাকে যোগ্য জবাব দিয়ে দেয়, আর সিফ্যাং ও সুয়ানজিকে নিয়ে তারা ভিতরে চলে যায়। লিংলং সিফ্যাং এর কাছে ক্ষমা চায়। লিংলং বলে আমি তোমার নামে সুয়ানজির কাছে অনেক খারাপ খারাপ কথা বলেছি, এমনকি সুয়ানজিকে তোমার সাথে দেখা করতেও নিষেধ করেছিলাম। এতে সিফ্যাং তাকে ক্ষমা করে দেয়, আর বলে এসব ব্যাপারে না ভেবে এখন ফিউচারের কথা ভাবা উচিত। এদিকে সুয়ানজি বাবার আজকে জন্মদিন ছিল, সবাই মিলে সেটি সেলিব্রেট করছিল। তখনই সেখানে সুয়ানজি, সিফ্যাং ও লিটল সিক্স লিংলং চলে আসে। সিফ্যাংকে দেখে ফুইউ আইল্যান্ডের লর্ড তাকে ডেমন বলে অনেক অপমান করে। এতে আন্টি হুয়াং তাকে বলে ভুলে যাবেন না সিফ্যাং স্টার অফ মুসাকে সিল করেছে। এতে ফুইউ আইল্যান্ডের লর্ড বলে সে যাই করুক, সে তো একজন ডেমনই। যাই হোক, সুয়ানজির বাবা তখন তাদের চারজনকে তার সাথে আসতে বলে। সুয়ানজি তার বাবাকে তাদের বিয়ের ব্যাপারে বলে। এতে তার বাবা বলে আমার ভাবার জন্য কিছু সময় চাই। সুয়ানজি বলে আপনি সময় নিচ্ছেন কারণ সিফ্যাং একজন ডেমন, কিন্তু আপনি এটা শুনে রাখুন আমি সিফ্যাংকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। কিন্তু সুয়ানজির বাবা বলে আমি তো তোমাকে বললাম আমার কিছুদিন সময় চাই, তারপর আমি তোমাকে আমার সিদ্ধান্ত জানাবো। এটা বলে সুয়ানজির বাবা সেখান থেকে চলে যায়। সুয়ানজি তখন সিফ্যাংকে চিন্তা করতে নিষেধ করে। সে বলে যদি বাবা রাজি হয় তাহলে আমাদের বিয়ে শাওয়াং সেক্টে হবে, আর যদি সে না রাজি হয় তাহলে আমরা অন্য কোথাও বিয়ে করে নেব। এদিকে কিং বাইলিংকে দেখি যে হেভেনে 3 জন এম্পায়ারকে ডাকে, আর তাদেরকে বলে মেটিওর ফরমেশন তৈরি করে গড অফ ওয়ারকে মেরে ফেলো। এতে ওই 3 জন এম্পায়ার বলে গড অফ ওয়ার এখন শাওয়াং সেক্টে আছে, যদি আমরা মেটিওর ফরমেশন ওখানে অ্যাপ্লাই করি তাহলে শাওয়াং সেক্ট ধ্বংস হয়ে যাবে। এতে কিং বাইলিং বলে
এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য তাদেরকে বলিদান দিতেই হবে। এটা গ্রিন ড্রাগন শুনে ফেলে। সে মনে মনে বলে, যদি গড অফ ওয়ার মরে যায় তাহলে তো লর্ড ফ্লাইং স্নেকও মরে যাবে। তাই সে তাড়াতাড়ি গিয়ে লর্ড ফ্লাইং স্নেককে স্কেপ প্রিজন থেকে মুক্ত করে। আর সে বলে, তাড়াতাড়ি গিয়ে গড অফ ওয়ারকে জানিয়ে দাও যে কিং বাইলিং তাদের শাওয়াং সেক্টে হামলা করতে চলেছে। এতে লর্ড ফ্লাইং স্নেক বলে, কিন্তু তুমি আমাকে সাহায্য কেন করলে? গ্রিন ড্রাগন বলে, যদি গড অফ ওয়ার মারা যায় তাহলে তুমিও মারা যাবে, আর আমি তোমাকে এভাবে মরতে দেখতে পারবো না। এদিকে সুয়ানজি ও উজিকিউ মিলে জেট কাপটিকে তার জায়গা থেকে তুলে নেয়। তারা যখনই সেই সিলটি ভাঙতে যাবে তখনই সেখানে সিফ্যাং চলে আসে আর সুয়ানজির হাত থেকে সেই জেট কাপটি নিয়ে নেয়। সিফ্যাং সুয়ানজিকে বলে, তুমি এটা কেন করছো? আমি তোমাকে নিষেধ করেছিলাম না? সুয়ানজি তখন বলে, এটা তোমার জীবন মরণের প্রশ্ন, আমি কি করে নিজেকে আটকাতাম। তখন সিফ্যাং এর হাত থেকে সেই জেট কাপটি উড়ে চলে যেতে থাকে। এদিকে লর্ড ফ্লাইং স্নেক শাওয়াং সেক্টে পৌঁছে গেছিল। তখনই সুয়ানজি সেই জেট কাপটির পিছু নিতে নিতে সেখানে চলে আসে। লর্ড ফ্লাইং স্নেক তাকে এখান থেকে চলে যেতে বলে আর বলে, কিং বাইলিং শীঘ্রই এখানে হামলা করতে চলেছে। তখন চারদিক অন্ধকার হয়ে যায়, আকাশে শুধু এক ঝলক আলো দেখা যায়। সেখান থেকে কিং বাইলিং এর এন্ট্রি হয়। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তাকে তো তারা হাওচান হিসেবে চিনতো। যাই হোক, তারা জানতে পারে এটা কিং বাইলিং, তাই সবাই মিলে তাকে গ্রিটিং করে। কিন্তু কিং বাইলিং তো এখানে অন্য উদ্দেশ্য নিয়ে এসেছিল। সে তাদের উপর উল্টো মেটিওর ফরমেশন দিয়ে অ্যাটাক করে দেয়। তখন সুয়ানজি সবাই মিলে একটি ব্যারিয়ার তৈরি করে তাদেরকে বাঁচানোর জন্য। যখন কিং বাইলিং দেখতে পায় সে আর সুয়ানজির সাথে পেরে উঠছে না, তখন সে জেট কাপটি বের করে, যেটি সে সিফ্যাং এর কাছ থেকে নিয়ে এসেছিল। কিং বাইলিং সেই জেট কাপটির উপর প্রেসার ক্রিয়েট করতে থাকে। আমরা দেখতে পাই সুয়ানজির এতে অনেক কষ্ট হচ্ছিল। তখনই সেখানে সিফ্যাং চলে আসে। সিফ্যাং নিজের সমস্ত পাওয়ার দিয়ে সেই মেটিওর ফরমেশনটি ভেঙে ফেলে, কিন্তু এতে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। উজিকিউ তাকে চেক করে দেখতে পায় তাদের হাতে আর বেশি সময় নেই। উজিকিউ বলে, যা করার এখনই করতে হবে, না হলে আমরা সিফ্যাংকে আর বাঁচাতে পারবো না। তখন সেখানে ডেমন কিং চলে আসে। ডেমন কিং বলে, আজ আমি গড অফ ওয়ারকে সব সত্যি বলে দেব। সিফ্যাং সুয়ানজিকে বলে, ও মিথ্যা কথা বলছে, তুমি ওর কথা শুনো না। তখন ডেমন কিং সুয়ানজিকে বলে, তুমি তোমার আসল আইডেন্টিটির কথা মনে করো, তুমি পারবে। এতে সুয়ানজি তখন মনে পড়তে থাকে। আমরা দেখতে পাই সেখানে একটি পেন্টিং দেখানো হয়, যেখানে কিং বাইলিং স্টার অফ মুসার ভিতর থেকে তার আত্মাকে বের করে নিচ্ছে আর তার মধ্যে গড অফ ওয়ারের আত্মা ঢুকিয়ে দিচ্ছে। কিং বাইলিং বলে, আমি এখানে গড অফ ওয়ারকে মারতে এসেছিলাম, কিন্তু এখন আমি সবার আগেই সিফ্যাংকেই মারবো। এটা বলে সে সিফ্যাং এর উপর আক্রমণ করে, কিন্তু সুয়ানজি তার হাত ছাড়ে না। সুয়ানজি তখন জেট কাপটিকে নিজের কাছে নিয়ে আসে। সিফ্যাং তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু সুয়ানজি তাকে বলে, যখন স্টার অফ মুসা ফিরে আসবে আর আমি এখান থেকে চলে যাব, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে আবারও ফিরিয়ে নিয়ে আসবে। এটা বলেই সুয়ানজি সেই জেট কাপটির সিলটি ভেঙে ফেলে আর সিফ্যাং এর মধ্যে থেকে ডিভাইন ইভন বের করে নেয়। সিফ্যাং তখন নিচে পড়ে যায়, সুয়ানজি তার মধ্যেই থেকে যায়। তখন সুয়ানজির মনে পড়ে, যখন সে স্টার অফ মুসা ছিল, কিং বাইলিং তাকে ইনভাইট করেছিল। কিং বাইলিং এর দেওয়া ওয়াইন খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপর কিং বাইলিং স্টার অফ মুসার মধ্যে থেকে তার আত্মাকে বের করে নেয় আর তাকে গড অফ ওয়ারে পরিণত করে। বর্তমানে আমরা দেখতে পাই সুয়ানজি ততক্ষণ স্টার অফ মুসায় পরিণত হয়ে গেছিল। কিং বাইলিং তার উপরে অ্যাটাক করতে গেলে সে উল্টো কিং বাইলিংকে হারিয়ে দেয়। এতে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্টার অফ মুসা সেখান থেকে বেরিয়ে আসে। সিফ্যাং তার কাছে আসে আর তাকে সুয়ানজি বলে ডাকে। এতে স্টার অফ মুসা বলে, আমি সুয়ানজি নই, আমি স্টার অফ মুসা। স্টার অফ মুসা তখন তাকে সেই হেয়ার পিনটি দেয় আর বলে, সুয়ানজি আমার মধ্যে মিলিয়ে গেছে, এটাই তার শেষ চিহ্ন, তুমি এটা নিয়ে তোমার স্মৃতিচারণ করো। স্টার অফ মুসা তখন সেখান থেকে চলে যায়। এরপর স্টার অফ মুসা ডেমন কিংকে একটি বডি দিয়ে দেয়। ডেমন কিং এতে তাকে থ্যাংক ইউ বলে। এরপর স্টার অফ মুসা উজিকিউ ও ডেমন কিংকে বলে, আমাদের এখন ডেমন সাইটেডেলে যাওয়া উচিত, সেখানে গিয়ে আমাদের সৈন্যদের তৈরি করা উচিত, কারণ আমি এখন হ্যাভেনের উপর আক্রমণ করব।
অন্যদিকে হ্যাভেনে কিং বাইলিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমি খবর পেয়েছি ডেমনরা তাদের ডেমন সাইটেডেলে গিয়ে সৈন্যদের তৈরি করছে, তারা হ্যাভেনে আক্রমণ করতে চায়। এতে কিং বাইলিং তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। এদিকে স্টার অফ মুসা সবাইকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছিল। তখন সে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। সবাই চলে গেলে আমরা এখানে সিফ্যাংকে দেখতে পাই। স্টার অফ মুসা বলে, তুমি এখানে কি করছো? এতে সিফ্যাং তখন সুয়ানজির নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। তখন স্টার অফ মুসার ভিতরে থাকা বন্দি সুয়ানজি সেখানে বসে ছটফট করতে থাকে। সিফ্যাং এর ডাক শুনে সে সেখান থেকে বাইরে বের হতে চায়। আমরা দেখতে পাই এর প্রভাব স্টার অফ মুসার উপরে পড়ছিল। তখনই স্টার অফ মুসার ভেতর থেকে সুয়ানজি বের হয়ে আসে। সুয়ানজি সিফ্যাংকে বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে স্টার অফ মুসা তোমাকে মেরে ফেলবে। আর আমার ব্যাপারে ভুলে যাও, সামনে এগিয়ে যাও। যেটা শুনে সিফ্যাং বুঝতে পারে এটা সুয়ানজি নয়। সে তখন তার হাত ছেড়ে দেয়। তখন স্টার অফ মুসা হাসতে থাকে আর বলে, তুমি অনেক বুদ্ধিমান, বুঝে গেছো আমি সুয়ানজি নই, আর এটা কখনো সম্ভবও নয়। তুমি এটা বুঝতেই পারছো সুয়ানজি শুধুমাত্র আমার একটি অংশ ছিল, যা আমি ফিরে আসতে আমার মধ্যে সে মিলিয়ে গেছে, যাকে ফিরে পাওয়া অসম্ভব। সিফ্যাং বুঝতে পারে স্টার অফ মুসা এভাবে তার কথা শুনবে না, তাই সে স্টার অফ মুসার দলে যোগ দেওয়ার জন্য বলে, আমি হলাম 12 পাখাওয়ালা রোজ গোল্ড বার্ড ডেমন, আপনার অনেক কাজে আসতে পারি। আপনি হ্যাভেনে আক্রমণ করতে চান, এতে আমি আপনার অনেক সাহায্য করতে পারি। এতে স্টার অফ মুসা বলে, তাহলে আমি তোমার একটি পরীক্ষা নেব। তুমি যদি আমার অ্যাটাক সহ্য করতে পারো তাহলে আমি তোমাকে আমার দলে নেব। এটা বলে সে সিফ্যাং এর উপর অ্যাটাক করে, কিন্তু স্টার অফ মুসার মধ্যে থাকা সুয়ানজি সিফ্যাং এর কোনো ক্ষতি করতে দেয় না। এতে স্টার অফ মুসা সিফ্যাং এর কাছে হেরে যায়। তখন সে সিফ্যাংকে ফলেন বেল দেয় আর বলে, এটা আমাদের হ্যাভেনের গেট খুলতে সাহায্য করবে, কিন্তু তার জন্য আমাদের অনেকগুলো হিউম্যান স্পিরিট দরকার। আমি অনেকগুলো হিউম্যানকে বন্দি করে রেখেছি, তুমি তাদের স্পিরিট বের করে এর মধ্যে ঢুকাবে। এটাই তোমার টেস্ট, তুমি যদি এতে পাশ করো তাহলে আমি তোমাকে আমার দলে নেব। এরপর সিফ্যাং সেখানে যায় যেখানে সেই মানুষগুলোকে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু সে তাদের স্পিরিট বের করার বদলে তাদেরকে ছেড়ে দেয়। তারপর সিফ্যাং নিজের পাওয়ার দিয়ে সেই ফলেন বেলটিকে চালু করে। এরপরের সিনে দেখানো হয় হ্যাভেনের সবাই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তখনই ফলেন বেল দিয়ে তাদের উপর হামলা করা হয়। হ্যাভেনের গেটটি ভেঙে যায় আর তারাও অনেকটা আহত হয়। ডেমনরা তখন আকাশে উড়ে তাদের উপর আক্রমণ করতে যায়। এদিকে কিং বাইলিং অনেক রেগে যায় আর সবাইকে ডেমনদেরকে আটকাতে বলে। অন্যদিকে ডেমনরা যখন হ্যাভেনে আক্রমণ করতে যাচ্ছিল তখন সেখানে বজ্রপাত শুরু হয়ে যায় আর সব ডেমন আহত হতে থাকে। তখন একটি বজ্রপাত এসে উজিকিউর গায়ে লাগতে যায়, কিন্তু তখনই ফক্স ডেমন এসে তাকে বাঁচিয়ে নেয়। এতে ফক্স ডেমন অনেকটা আহত হয়। ফক্স ডেমন তখন উজিকিউকে নিজের ভালোবাসার কথা বলে। ফক্স ডেমন তখন উজিকিউকে বলে সে হয়তো আর বাঁচবে না। এতে উজিকিউ বলে, তোমার আমি কিছু হতে দেব না, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো, এটা আমি তোমাকে কথা দিলাম। এতে ফক্স ডেমন বলে, তুমি আমাকে এই কথা দিয়েছো, এটাই আমার জন্য যথেষ্ট। তুমি আমাকে আরো একটি কথা দাও, আজ থেকে তুমি আর কোনো সময় কারোর সাথে লড়াই করবে না। এতে উজিকিউ তাকে কথা দেয়। তখন ফক্স ডেমন সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এরপর উজিকিউ সিফ্যাং এর কাছে এসে বলে ফক্স ডেমন আর বেঁচে নেই। তখনই সেখানে স্টার অফ মুসা চলে আসে। উজিকিউ স্টার অফ মুসাকে বলে সে তার হয়ে আর লড়াই করতে পারবে না। স্টার অফ মুসা তখন সিফ্যাং এর কাছে গিয়ে বলে, তোমার ক্লানের সব রোজ গোল্ড বার্ডরা কোথায়? আমার তাদের দরকার, তাদের পিঠে উঠেই আমরা হ্যাভেনে আক্রমণ করতে যাব। এতে সিফ্যাং তাকে মিথ্যা কথা বলে দেয় যে সে জানে না রোজ গোল্ড বার্ড ডেমনরা কোথায় আছে। কিন্তু স্টার অফ মুসার সিফ্যাং এর কথায় বিশ্বাস হয় না। সিফ্যাং তখন স্টার অফ মুসাকে একটি শর্ত দেয় যে সে যদি 3 দিনের মধ্যে সুয়ানজিকে স্টার অফ মুসার মধ্যে থেকে বের করতে পারে তাহলে তাকে সুয়ানজির সাথে কথা বলতে দিতে হবে। এতে স্টার অফ মুসা বলে, আর যদি তুমি 3 দিনের মধ্যে তা না পারো তাহলে তোমাকে রোজ গোল্ড বার্ড ডেমনরা কোথায় আছে এটা বলতে হবে। এতে সিফ্যাং রাজি হয়ে যায়। এরপর সিফ্যাং স্টার অফ মুসার জন্য একটি ফল নিয়ে আসে। স্টার অফ মুসা সেটি খেতে থাকে,
কিন্তু যখন সিফ্যাং বলে এটা সুয়ানজির প্রিয় ফল, তখন স্টার অফ মুসা সেটি আর খায় না। এভাবেই 2 দিন কেটে যায়। সিফ্যাং বিভিন্নভাবে স্টার অফ মুসার মধ্যে থেকে সুয়ানজিকে বের করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই লাভ হচ্ছিল না। স্টার অফ মুসা তাকে বলে তোমার হাতে আর মাত্র 1 দিন সময় আছে। এতে সিফ্যাং বলে আমি জানি আমার হাতে আর 1 দিন সময় আছে, আর আমি সুয়ানজিকে বের করবই। তখন সেখান থেকে স্টার অফ মুসা চলে যায়। সিফ্যাং তখন চিন্তায় পড়ে যায় যে সে কি আদৌ পারবে 1 দিনের মধ্যে সুয়ানজিকে স্টার অফ মুসার মধ্যে থেকে বের করতে। ওই এপিসোডের শুরুতে আমাদেরকে স্টার অফ মুসাকে দেখানো হয়, যার কাছে সিফ্যাং আসে। স্টার অফ মুসা ভাবে হয়তো সিফ্যাং তার কাছে হার স্বীকার করতে এসেছে, কিন্তু সিফ্যাং এতে বলে এত তাড়াতাড়ি আমি হার স্বীকার করব না, আমি সুয়ানজিকে ফিরিয়ে আনবো, এটা আমি সুয়ানজিকে কথা দিয়েছি। এটা বলে সিফ্যাং সেখানে সেই গাছটির ইমেজ তৈরি করে, যে গাছটিতে সে আর সুয়ানজি মিলে উইশ লিখেছিল। সে এই গাছটির ব্যাপারে স্টার অফ মুসাকে বলতে থাকে। সুয়ানজি তাকে এই গাছটির কাছে নিয়ে গেছিল, এমনকি সে আর সুয়ানজি মিলে এই গাছটিতে নিজেদের ফিলিংস লিখেছিল। এটা শুনে স্টার অফ মুসার কিছু একটা হতে থাকে। সে আর সহ্য করতে না পেরে সেই গাছটির ইমেজ সেখান থেকে সরিয়ে দেয়। সিফ্যাং বলে দেখেছো, আমি বলেছিলাম না সুয়ানজি এখনো তোমার মধ্যেই জীবিত রয়েছে, তার অনেক ফিলিংসই তোমার মধ্যে রয়েছে, তুমি সেটা স্বীকার করতে চাচ্ছ না, তাই তো তুমি সেই গাছটিকে এখান থেকে সরিয়ে দিলে। সিফ্যাং তখন স্টার অফ মুসাকে সুয়ানজির প্রিয় ফুলের কথা বলতে থাকে। স্টার অফ মুসা তখন মনে পড়তে থাকে সুয়ানজির প্রিয় ফুলের রং হচ্ছে ব্লু কালার। তখন স্টার অফ মুসার মধ্যে থেকে সুয়ানজি বেরিয়ে আসে। সে বলে আমার সবকিছু মনে পড়ে গেছে, আমার প্রিয় ওয়াইনের কথাও মনে পড়ে গেছে, যেটা ফুইউ আইল্যান্ডে পাওয়া যায়। সিফ্যাং এটা দেখে অনেক খুশি হয়ে যায়, তার বিশ্বাস হয়ে যায় এটাই সুয়ানজি। স্টার অফ মুসা তখন বলে তুমি আমার চোখের দিকে তাকাও, তুমি কি এর মধ্যে সুয়ানজিকে দেখতে পাচ্ছ? এতে সিফ্যাং বলে আমি তোমার চোখের মধ্যে স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি, তুমি আমার সুয়ানজি। এবার আমরা এখান থেকে চলে যাব, আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম আমরা একসাথে ইউটোপিয়াতে থাকবো। এতে স্টার অফ মুসা বলে তাহলে কি রোজ গোল্ড বার্ডরা ওইখানেই আছে? এতে সিফ্যাং বলে তারা লাংসা ভিলেজের একটি জলাশয়ের পাশে আছে। এতে স্টার অফ মুসা জিজ্ঞাসা করে কোন জলাশয়? তখন সিফ্যাং বুঝতে পারে সে কি ভুল করেছে। সে বলে তুমি সুয়ানজি হতে পারো না। স্টার অফ মুসা তখন হাসতে থাকে। এতে সিফ্যাং বলে তুমি তোমার কথা ভেঙে ফেলেছো, তুমি বলেছিলে 3 দিনের মধ্যে আমি যদি সুয়ানজিকে না দেখাতে পারি তাহলে তুমি রোজগোল্ড বার্ডদের ধরে নিয়ে আসবে, আর যদি আমি পারি তাহলে তুমি আমার সাথে সুয়ানজির কথা হতে দেবে, কিন্তু তুমি তোমার প্রমিস ভেঙে ফেলেছো। তুমি আমাকে মিথ্যা বলে রোজ গোল্ড বার্ডেমনদের লোকেশন জেনে ফেলেছো। এতে স্টার অফ মুসা বলে আমি আমার কোনো কথাই ভাঙিনি, তুমি দেখো 7টা বেজে গেছে, 3 দিনও হয়ে গেছে, তুমি এর মধ্যেও সুয়ানজিকে দেখাতে পারোনি। এতে সিফ্যাং বলে কিন্তু আমি স্পষ্ট তোমার চোখে দেখতে পেয়েছি, যেখানে আমি সুয়ানজির ভালোবাসা দেখতে পেয়েছি, সে এখনো তোমার মধ্যেই আছে, আর এটা তুমিও জানো, কিন্তু তুমি এটা কিছুতেই স্বীকার করতে চাচ্ছ না। এতে স্টার অফ মুসা সিফ্যাং এর উপর আক্রমণ করে। সে সিফ্যাংকে মেরে ফেলতে চায়, কিন্তু তার মধ্যে থাকা সুয়ানজি তাকে এটা করতে দেয় না। স্টার অফ মুসার তখন সেই কথা মনে পড়ে যেখানে হ্যাভেনে সবাই মিলে সুয়ানজিকে টর্চার করছিল। তখনই একটি ফিনিক্স পাখি এসে সুয়ানজিকে বাঁচিয়ে নেয়, আর কেউ একজন তার উপর হামলা করে, এতে সেও আহত হয়ে যায়। তখন আমাদের তার মুখ দেখানো হয়, সে আসলে সিফ্যাং ছিল। বর্তমানে স্টার অফ মুসার এসব ভেবে অনেক কষ্ট হতে থাকে, সে কিছুতেই সব সহ্য করতে পারছিল না। সে সিফ্যাংকে ছেড়ে দেয়। ফাইনালি তার মধ্যে থেকে সুয়ানজি বেরিয়ে আসে। সিফ্যাং গিয়ে সুয়ানজিকে খুশি হয়ে জড়িয়ে ধরে, কিন্তু সুয়ানজি তখন তাকে এখান থেকে চলে যেতে বলে। এতে সিফ্যাং বলে সে তাকে না নিয়ে এখান থেকে কোথাও যাবে না। সুয়ানজি তখন সিফ্যাংকে ধাক্কা মারে, আর তার মধ্যে স্টার অফ মুসা আবারও বেরিয়ে আসে। সিফ্যাং স্টার অফ মুসাকে বলে আমি তোমাকে বলেছিলাম সুয়ানজি এখনো তোমার মধ্যেই আছে, আর সে তোমাকে কখনোই আমাকে মারতে দেবে না। কিন্তু স্টার অফ মুসা তো স্টার অফ মুসাই, সে সবার সামনে এটা কিছুতেই স্বীকার করবে না। পরের সিনে আমাদেরকে স্টার অফ মুসাকে দেখানো হয় যে সুয়ানজির সাথে কথা বলার চেষ্টা করে। সে সুয়ানজিকে বলে মনে করো হ্যাভেন তোমার সাথে কত অন্যায় করেছে, তারা শুধু তোমাকে ইউজ করেছে, তোমার উচিত তাদের কাছ থেকে তোমার রিভেঞ্জ নেওয়া, আর তাই তুমি আমার দলে চলে এসো। কিন্তু সুয়ানজি তখন বলে আমি এসব যুদ্ধ চাই না, আমি শুধু সিফ্যাং এর সাথে ভালো থাকতে চাই।
তখনই সেখানে সুয়ানজির বাবা লিটল সিক্স ও লিংলং চলে আসে। তাদেরকে দেখে স্টার অফ মুসা বলে, তোমরা এখানে কেন এসেছো? তোমাদের কি মরার ভয় নেই? এতে সুয়ানজির বাবা বলে, তুমি আমাকে মারতে পারবে না, আমার মেয়ে তোমাকে এটা কিছুতেই করতে দেবে না। আমরা জানি সুয়ানজি এখানেই আছে। স্টার অফ মুসা বলে, আচ্ছা তাহলে তোমাদের এটা মনে হয়। এটা বলে সে তাদের উপর অ্যাটাক করে দেয়। সুয়ানজির বাবা একটি ব্যারিয়ার তৈরি করে তাদেরকে রক্ষা করার জন্য। তখন স্টার অফ মুসার মধ্যে থাকা সুয়ানজি তাকে এটা করতে বাধা দেয়। স্টার অফ মুসা তখন বলে, এবারের মতো আমি তোমাদেরকে ছেড়ে দিলাম। আমি এসব কাজে নিজের সময় নষ্ট করতে চাই না। এখন আমার একটি লক্ষ্য, সেটা হচ্ছে হ্যাভেনকে শেষ করা। তখন স্টার অফ মুসা সুয়ানজির বাবার হাতে একটি বেল দেয় আর বলে, এটি ফায়ার বেল। যখন হ্যাভেন আর ডেমনদের মধ্যে যুদ্ধ শুরু হবে তখন পৃথিবীতে এর আঁচ আসবে, অনেক আগুন পড়তে থাকবে। এটা তোমাদেরকে রক্ষা করবে, তাই এটা তোমরা তোমাদের সাথেই রাখো। এটা বলে সে তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন সেখানে সিফ্যাং আসে। সিফ্যাং স্টার অফ মুসাকে বলে, আপনি অতটাও হার্টলেস নন, তারপরও কেন সবাইকে দেখান আপনি হার্টলেস? এসব যুদ্ধ নেওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিন আর নিজের জীবনে শান্তিতে কাটান। এতে স্টার অফ মুসা বলে, তুমি কি জানো আমার ব্যাপারে? হ্যাভেন আর কিং বাইলিং আমার সাথে যা করেছে তা আমি কখনোই ভুলবো না। তুমি কি জানো গড অফ ওয়ার কিভাবে তৈরি হয়েছে? এটা বলে সে সুয়ানজির রূপ নেয় আর নিজের জামাটি খুলে তার শরীর দেখায়, যেখানে অনেক ক্ষত ছিল। ক্ষতগুলো দেখে মনে হচ্ছিল কেউ তার শরীর সেলাই করেছে। স্টার অফ মুসা বলে, এটা কিং বাইলিং করেছে আর এটা তুমি নিজেই দেখে নাও। এটা বলেই সে সিফ্যাং এর উপরে একটি ম্যাজিক করে। সিফ্যাং তখন দেখতে পায় হ্যাভেনে কিং বাইলিং স্টার অফ মুসাকে ইনভাইট করেছিল ওয়াইন খাওয়ার জন্য। কিং বাইলিং তখন স্টার অফ মুসাকে বলে, আমি এই ডেমন আর হ্যাভেনের মধ্যে যুদ্ধ থামাতে চাই। এতে স্টার অফ মুসা বলে, তাহলে তুমি আমার ক্লানের একজন মহিলাকে বিয়ে করে নাও, এতে আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক হবে। তখন হ্যাভেন আর ডেমনদের মধ্যে কোনো রকম শত্রুতা থাকবে না। এতে কিং বাইলিং বলে, ডেমন আর হ্যাভেনের মধ্যে কোনো রকম বন্ধুত্ব হতে পারে না। তখন স্টার অফ মুসা বলে, তাহলে তুমি আমাকে এখানে ওয়াইন খেতে কেন রেখেছো? কিং বাইলিং বলে, কেননা তুমি সব ডেমন থেকে আলাদা, তুমি আমার বন্ধু। স্টার অফ মুসা তখন খুশি হয়ে যায় আর বলে, তাহলে আমরা প্রত্যেক দিন এই জায়গায় ওয়াইন পান করব। আর আমি তোমাকে কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি তোমার জন্য ভালো খবর নিয়ে আসব। আমি এই ডেমন আর হ্যাভেনের মধ্যে শত্রুতা শেষ করব। কিন্তু তখনই স্টার অফ মুসার মাথা ঘুরতে থাকে। স্টার অফ মুসা বুঝতে পারে সেই ওয়াইনের মধ্যে কিছু ছিল। কিং বাইলিং তখন তার আসল রূপ দেখিয়ে দেয়। এতে স্টার অফ মুসা তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করলে? কিং বাইলিং বলে, এটা করা দরকার ছিল। তুমি সবসময় আমার সাথে বসে ওয়াইন পান করতে চাও, তোমার এই উইশটি আমি অবশ্যই পূরণ করব। তখন আমাদেরকে সেই সিনটি দেখানো হয় যেখানে স্টার অফ মুসার মধ্যে থেকে কিং বাইলিং তার আত্মা বের করে নেয় আর স্টার অফ মুসার এক অংশ স্পিরিট নিয়ে তার মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু কিং বাইলিং তার সবকিছু ভুলিয়ে দেয় আর তার মধ্যে কোনো রকম সিক্স সেন্স দেয় না, এমনকি তার চেহারাও বদলে দেয়। এরপর গড অফ ওয়ার গিয়ে সমস্ত ডেমনদের মেরে ফেলে। এদিকে স্টার অফ মুসা বলে, তার জন্য আমি আমার ক্লানের লোকেদের মেরে ফেলেছি, সে আমাকে ভুল বুঝিয়েছিল। তাহলে কি করে আমি তার এই সব বিশ্বাসঘাতকতার কথা ভুলে যেতে পারি? তখন সিফ্যাং অনেকটা ইমোশনাল হয়ে যায় আর সে স্টার অফ মুসাকে পিছন থেকে হাক করে। এতে স্টার অফ মুসা তাকে সরিয়ে দিয়ে বলে, আমি স্টার অফ মুসা, সুয়ানজি নই, এটা তোমাকে কতবার মনে করাতে হবে? পরের সিনে দেখি লর্ড ফ্লাইং স্নেক সিফ্যাং এর সাথে দেখা করতে আসে। লর্ড ফ্লাইং স্নেক বলে, আমি কিং বাইলিং আর গ্রিন ড্রাগনের কথা শুনে ফেলেছিলাম। তখন লর্ড ফ্লাইং স্নেক একটি জেট কাপ বের করে আর বলে, এই জেট কাপটির মধ্যে যদি তুমি স্টার অফ মুসার এক ফোঁটা রক্ত ভরে দাও তাহলে স্টার অফ মুসা এর মধ্যে বন্দী হয়ে যাবে আর সুয়ানজি আবারও ফিরে আসবে। এতে সিফ্যাং সেই জেট কাপটি নিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই ডেমন কিং রোজ গোল্ড বার ডেমনদের ধরে নিয়ে এসেছে। তখন সেখানে সিফ্যাং চলে আসে। সিফ্যাং বলে, তুমি কি করে জানলে ওরা কোথায় আছে? এতে ডেমন কিং বলে, আমিও একটি রোজ গোল্ড বার ডেমন।
এটা আমার পক্ষে জানা অত্যন্ত সোজা যে ওরা কোথায় থাকতে পারে। সিফ্যাং তখন ডেমন কিং এর উপর অ্যাটাক করতে যায়। এতে ডেমন কিংও তাকে মারতে উদ্যত হয়, কিন্তু তখনই স্টার অফ মুসা তাকে এসে থামিয়ে দেয় আর বলে, সিফ্যাং হচ্ছে আমার পার্সোনাল ডেমন, তাই তুমি আমার পারমিশন ছাড়া তার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করবে না। পরের সিনে আমরা সিফ্যাংকে সিতার বাজাতে দেখি। ঠিক তার পাশে বসেই স্টার অফ মুসা ওয়াইন পান করছিল। ওয়াইন পান করার কিছুক্ষণ পরই স্টার অফ মুসা সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন সিফ্যাং জেট কাপটি নিয়ে তার রক্ত তার মধ্যে ভরতে যায়, কিন্তু তখনই তার স্টার অফ মুসার সমস্ত কথা মনে পড়ে, যে কিভাবে কিং বাইলিং তার সাথে ধোঁকাবাজি করেছে। তাই সিফ্যাং সেই জেট কাপটি থুয়ে দেয়। তখনই স্টার অফ মুসা জেগে ওঠে। সে বলে, আমি তোমার আর লর্ড ফ্লাইং স্নেকের সকল কথাই শুনে ফেলেছিলাম, তাই আমি আগে থেকেই সতর্ক ছিলাম। তুমি ভালো করেছো যে আমার রক্ত এর ভিতরে ঢুকাওনি, কিন্তু কোনো লাভই হতো না যদি তুমি এটা ঢুকাতে। এটা বলে স্টার অফ মুসা নিজের রক্ত সেই জেট কাপের ভিতরে ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই সেই জেট কাপটি ছায়ে পরিণত হয়। স্টার অফ মুসা বলে, এটা কিং বাইলিং ইচ্ছা করে করেছে আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করার জন্য। সিফ্যাং তখন স্টার অফ মুসার কাছ থেকে একটি সুযোগ চায়। সে বলে, কিং বাইলিং আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু এর সাজা আপনি অন্যদের কেন দেবেন? আপনি জানেন যদি হ্যাভেন আর ডেমনদের মধ্যে যুদ্ধ হয় তাহলে পৃথিবীর কত মানুষ মারা যাবে? আমার কাছে একটি আইডিয়া আছে। আমি কিং বাইলিংকে রাজি করাবো যাতে সে আপনার সাথে দেখা করে আর এই বিষয় নিয়ে কথা বলে। আমি আপনাকে জাস্টিস পাওয়াবো। এতে স্টার অফ মুসা রাজি হয়ে যায়। সে বলে, যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমার কথা ভেবে দেখব, আর যদি না করতে পারো তাহলে তুমি এখান থেকে চলে যাবে। যাই হোক, পরের সিনে আমরা সিফ্যাংকে উড়ে হ্যাভেনের দিকে যেতে দেখি, কিন্তু পথে অনেক বাধা ছিল, চারদিকে বজ্রপাত হচ্ছিল। সিফ্যাং সেগুলো পার করে হ্যাভেনের গেটের সামনে গিয়ে পৌঁছায়। তখন গার্ডরা তার উপরে হামলা করে। অন্যদিকে গ্রিন ড্রাগন লর্ড ফ্লাইং স্নেকের কাছে খাবার দিতে যায়। তখন গ্রিন ড্রাগনের কাছে থাকা একটি টোকেন সাইন করতে থাকে। এতে গ্রিন ড্রাগন বুঝে যায় হ্যাভেনে কেউ ঢোকার চেষ্টা করছে। লর্ড ফ্লাইং স্নেকও বুঝে যায় এটা হয়তো সিফ্যাং, তাই সে গ্রিন ড্রাগনের কাছ থেকে সেই টোকেনটি কেড়ে নেয় আর স্কাই প্রিজন থেকে বের হয়ে যায়। অন্যদিকে সিফ্যাং সবার সাথে যুদ্ধ করছিল। তখন সেখানে লর্ড ফ্লাইং স্নেক চলে আসে। সে সবাইকে সেই টোকেনটি দেখায় আর বলে, কিং বাইলিং আমাকে পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর তারা দুজন মিলে হ্যাভেনে প্রবেশ করে। তখনই গ্রিন ড্রাগন সেখানে আসতে থাকে। এতে লর্ড ফ্লাইং স্নেক শিগগিরই সিফ্যাংকে কিং বাইলিং কোথায় আছে সেটা দেখিয়ে দেয় আর নিজে গ্রিন ড্রাগনের সাথে লড়াই করতে থাকে। সিফ্যাং সেখানে যেতেই কিং বাইলিং তাকে একটি ফরমেশনে বন্দি করে দেয়। কিং বাইলিং তখন সিফ্যাংকে মেরে ফেলতে চায়, কিন্তু সিফ্যাং এর মধ্যে থেকে একটি জিনিস বের হয় যেটা সেই ফরমেশনটিকে ভেঙে ফেলে। তখন কিং বাইলিং সেখানে উদয় হয় আর বলে, তোমার আসল আইডেন্টিটি কি? তুমি এটা কি করে ভাঙলে? এতে কিং বাইলিং বলে, ঠিক আছে, এটা আমি নিজেই জেনে নিচ্ছি। এটা বলে সে সিফ্যাং এর উপর একটি ম্যাজিক করে। তখন কিং বাইলিং দেখতে পায় যখন গড অফ ওয়ারকে সবাই মিলে বেঁধে রেখেছিল, তখন সেখানে সিফ্যাং তাকে তার পাখা দিয়ে আগলে ধরে। তখন সে তার উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই সেখানে জেড এম্পায়ার চলে আসে। জেড এম্পায়ার তাকে এটা করতে নিষেধ করে আর বলে, আমার ছেলে গড অফ ওয়ারকে অনেক ভালোবাসে। সে গড অফ ওয়ারকে বাঁচানোর জন্য নিজের 10,000 বছরের ইমমর্টাল লাইফ ত্যাগ করে দিয়েছে। তাই আমি ঠিক করেছি গড অফ ওয়ারকে আরেকটি সুযোগ দেব শুধরে নেওয়ার। তাই আমি তাকে পৃথিবীতে পাঠাবো প্রায়শ্চিত্ত করার জন্য, আর তার সাথে আমার ছেলে শিংশুয়ানও যাবে। বর্তমানে কিং বাইলিং এর মনে পড়ে যায় সিফ্যাংই হলো জেড এম্পায়ারের ছেলে শিংশুয়ান, আর সিফ্যাংয়েরও তার আসল পরিচয়ের কথা মনে পড়ে যায়। তখন সে কিং বাইলিংকে বলে, এইসব যুদ্ধ থামিয়ে আপনি স্টার অফ মুসার সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি যে তার সাথে অন্যায় করেছেন তার ন্যায় বিচার করুন। স্টার অফ মুসা আপনার সাথে কথা বলতে চায়। এতে কিং বাইলিংও রাজি হয়ে যায়। কিং বাইলিং বলে, কিন্তু তাকে একটা কথা দিতে হবে, সে হ্যাভেনে আসবে কিন্তু আমাদের কাউকে ক্ষতি করতে পারবে না। এতে সিফ্যাং বলে, এর দায়িত্ব আমাকে দিন, আমি তাকে বোঝাবো যেন সে কাউকে ক্ষতি না করে। কিং বাইলিং বলে, ঠিক আছে, তাহলে তাকে হ্যাভেনে পাঠিয়ে দাও।
এরপর আমাদেরকে শাওয়াং সেক্টে সকল লোকদের দেখানো হয়, যারা একটি সেফ প্যালেসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। আমরা সেখানে ব্রাদারলি ও মারমেন ফ্যানরুকেও দেখতে পাই। তখন সেখানে সিফ্যাং চলে আসে। সিফ্যাং তাদেরকে জানায় কিং বাইলিং স্টার অফ মুসার সাথে বসে কথা বলার জন্য রাজি হয়েছে। এতে ব্রাদারলিও বলে তার মাথায় নিশ্চয় অন্য কিছু চলছে, সে এত সহজে রাজি হওয়ার পাত্র নয়। সিফ্যাং বলে আমি এটা জানি, সে এত সহজে হার মানার পাত্র নয়, তাই আমি তোমাদের এখানে এসেছি সাহায্য চেতে। এতে তারা বলে কি সাহায্য? সিফ্যাং তখন তাদেরকে বলে স্টার অফ মুসা ও কিং বাইলিং এর মধ্যে এই যুদ্ধ থামাতে একমাত্র জেড এম্পায়ারই পারে। তোমরা মাউন্ট কুনলুনে জেড এম্পায়ারকে এই খবরটি দিতে যাও, আর উজিকিউকেও নিজেদের সাথে করে নিয়ে যাও, কারণ উজিকিউকে ছাড়া তোমরা একা পারবে না জেড এম্পায়ারের কাছে যেতে। এতে তারা বলে উজিকিউ তো ফক্স ডেমনের কবরস্থানের পাশে সারা রাত দিন বসে থাকে, সে কি যেতে রাজি হবে? এতে সিফ্যাং বলে তোমরা তাকে রাজি করাও, না হলে এছাড়ার কোনো উপায় নেই। এরপরের সিনে সিফ্যাং গিয়ে স্টার অফ মুসাকে জানায় কিং বাইলিং তার সাথে দেখা করতে রাজি হয়েছে। এতে স্টার অফ মুসা বলে তোমার দম আছে, তুমি শেষ পর্যন্ত তাকে রাজি করাতে পারলে। এরপর আমাদেরকে উজিকিউকে দেখানো হয় যে ফক্স ডেমনের বিউরেলের পাশে বসে বসে ওয়াইন পান করছিল। তখনই সেখানে তারা সবাই চলে আসে। তারা উজিকিউকে তাদের সাথে জেড এম্পায়ারের সাথে দেখা করতে যেতে বলে। এতে উজিকিউ তাদের মানা করে দেয়। তখন ব্রাদার লিউ তাকে বলে যদি আমরা জেড এম্পায়ারের কাছে না যাই, তাহলে স্টার অফ মুসা ও কিং বাইলিং এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর এখন যে ফক্স ডেমনের একটি চিহ্ন আছে তোমার কাছে, তখন সেটিও থাকবে না। লিটল সিক্স বলে যাই হোক, তোমার যদি আসতে ইচ্ছা করে তাহলে কালকে শাওয়াং সেক্টে চলে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন তারা সবাই মিলে উজিকিউর জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে উজিকিউ চলে আসে, আর সে বলে আমি ভেবে দেখলাম তোমাদের সাথে আমার যাওয়া উচিত, তাই আমি চলে আসলাম। তখন সেখানে রুইও আসে। রুইওকে দেখে তারা সবাই অনেক রেগে যায়। রুইও তাদের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চায় আর বলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই তোমাদেরকে সাহায্য করে। এতে লিটল সিক্স বলে যদি তুমি আমাদেরকে সাহায্য করতে চাও তাহলে তুমি আমাদের সাথে আসতে পারো। এতে রুইও অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একটি নৌকায় করে মাউন্ট কুনলুনের দিকে যেতে থাকে। তখনই সেখানে মাউন্ট কুনলুনের ব্যারিয়ার রক্ষার্থী চলে আসে। পানি থেকে অনেকগুলো গার্ড বেরিয়ে আসে। তখন তারা সবাই সেই নৌকা থেকে পাড়ে চলে আসে আর সেই গার্ডগুলোর সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে উজিকিউ সেই রক্ষার্থীর সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে দেয়। তারপর সেও পাড়ে চলে আসে, কিন্তু তখনই আমরা তার আশেপাশে একটি বেগুনি কালারের ধোঁয়া দেখতে পাই। সে আস্তে আস্তে বসে চলে আসে। উজিকিউ ইলিউশনে দেখতে পায় সে আর ফক্স ডেমন অনেক সুন্দর একটি লাইফ কাটাচ্ছে। অন্যদিকে রুইও ইলিউশনে দেখতে পায় ডেমন কিং ইউরান ও তার বোনকে দুইজনকেই ধরে রেখেছে আর বলছে তুমি নিজেকে মেরে ফেলো, না হলে আমি এদেরকে মেরে ফেলবো। এতে রুইও তখন সত্যি সত্যি নিজেকে মারতে যায়। লিটল সিক্স এসে তাকে থামিয়ে দেয়। লিংলং তখন একটি মেয়েকে খুঁজে পায়, যে মেয়েটি তাদের এই ইলুশনের মধ্যে পাঠিয়েছিল, কিন্তু মেয়েটি সেটা স্বীকার করতে চায় না। এতে লিংলং বলে তুমি যদি স্বীকার না করো তাহলে আমি তোমার চোখ তুলে নেব। তখনই সেখানে একটি লোক এসে মেয়েটিকে নিয়ে চলে যায়। তখন সেখানে হ্যাভেনের অনেকগুলো গার্ড চলে আসে আর তারা বলে তোমরা মাউন্ট কুনলুনে যেতে পারবে না, কিন্তু উজিকিউ তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর তারা মাউন্ট কুনলুনে পৌঁছে যায়। তারা পাহাড়ের উপরে ওঠে। তখনই সেখানে একটি 9 মাথাওয়ালা সিংহ চলে আসে। উজিকিউ তাদেরকে মাংস খেতে দেয়। এতে তারা সেটি অনেক মজা করে খায়। উজিকিউ তখন তাদেরকে ওয়াইন খেতে দেয়। তারা ওয়াইনটিও অনেক মজা করে খায়। তারপর তারা ড্রাঙ্ক হওয়ার কারণে সেখানেই ঘুমিয়ে পড়ে, কিন্তু একটি মাথা তখনও ড্রাঙ্ক হয়নি। এতে লিটল সিক্স গিয়ে তাকে আরো ওয়াইন দেয়। ওই মাথাটি বলে আমি এত সহজে ড্রাঙ্ক হই না। উজিকিউ বলে আমার তো দেখে মনে হচ্ছে তুমি এখন ড্রাঙ্ক হয়ে গেছো। উজিকিউ বলে যদি তুমি ড্রাঙ্ক নাই হয়ে থাকো তাহলে বলো তো মাউন্ট কুনলুনের গেটটি কিভাবে খোলে। এতে ওই মাথাটি দেখানোর জন্য তাদের গেট খুলে দেয়। অন্যদিকে স্টার অফ মুসা সিফ্যাং এর পিঠে চড়ে হ্যাভেনের দিকে যাচ্ছিল।
তখনই হ্যাভেন থেকে অনেকগুলো তীর এসে তাদের গায়ে লাগতে থাকে। অর্থাৎ কিং বাইলিং তাদেরকে আবারও ধোঁকা দিয়েছে। স্টিফেন তখন স্টার অফ মুসাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে। এতে সে আহত হয়ে নিচে পড়ে যেতে থাকে। আর স্টার অফ মুসাও তো তার পিঠে চড়েই আসছিল, সেই জন্য সেও নিচে পড়ে যেতে থাকে। তারা নিচে গিয়ে সেই ফরগেটিং রিভারে পড়ে। তখন স্টার অফ মুসা সবকিছু মনে পড়তে থাকে যে স্টার অফ মুসা যখন গড অফ ওয়ারকে ডেকেছিল কথা বলার জন্য, তখন স্টার অফ মুসা তাকে জানায় যে কিং বাইলিং তাকে শুধু ইউজ করছে, আর সে যে এখন গড অফ ওয়ারের অবতারে আছে সেটা তার আসল আইডেন্টিটি না। তার আসল স্পিরিটকে কিং বাইলিং লুকিয়ে রেখেছে, তার থেকে বের করে নিয়েছে। এটা শুনে গড অফ ওয়ার হ্যাভেনের লাইব্রেরিতে চলে যায় আর তার স্টোরি বুকে দেখতে পায় যেখানে স্পষ্টভাবে লেখা সে আসলে স্টার অফ মুসা। কিং বাইলিং স্টার অফ মুসার থেকে তাকে আলাদা করে দিয়েছে আর তার সমস্ত স্মৃতিশক্তি মুছে দিয়েছে, এমনকি তার চেহারাও পাল্টে দিয়েছে। এটা শুনে সে রেগে যায় আর কিং বাইলিং এর কাছে চলে যায়। সে সেখানে গিয়ে জোরে জোরে কিং বাইলিং বলে ডাকতে থাকে। তখন সেখানে কিং বাইলিং চলে আসে। শুরুতে আমাদেরকে কিং বাইলিংকে দেখানো হয় যে গড অফ ওয়ারের উপর অনেক বেশি রেগে গেছিল। সে বলে তোমার এরকম অসভ্যতামি করার সাহস আগে করে। এতে গড অফ ওয়ার তার শরীরে থাকা সেই সেলাইয়ের চিহ্নগুলো দেখায় আর কিং বাইলিংকে জিজ্ঞাসা করে এগুলো কি। আমি সব জানতে পেরেছি যে আমি আসলে গড অফ ওয়ার নয়, বরং স্টার অফ মুসা। আপনি আমার সোল থেকে আমাকে আলাদা করে দিয়েছেন আর সবসময় নিজের স্বার্থে ব্যবহার করে এসেছেন, কিন্তু আজ আমি এই সব কিছুর রিভেঞ্জ নেব। এটা বলে গড অফ ওয়ার কিং বাইলিং এর দিকে এগোতে থাকে। সে আক্রমণ করে সব গার্ডদের হারিয়ে দেয় আর এর আজ গিয়ে পড়ে কিং বাইলিং এর উপর। তখন হ্যাভেনের সব অফিসাররা মিলে গড অফ ওয়ারকে চারদিক থেকে ঘিরে ফেলে। গড অফ ওয়ার বলে এতদিন আমি যে হ্যাভেনকে নিজে রক্ষা করে এসেছি, আজ আমি সেই হ্যাভেনকে নিজের হাতে ধ্বংস করব। এটা বলে সে সব অফিসারদের হারিয়ে দেয় আর কিং বাইলিং এর দিকে এগোতে থাকে। তখন কিং বাইলিং জেট কাপটি বের করে আর তার উপরে প্রেসার ক্রিয়েট করতে থাকে। যেহেতু জেট কাপের মধ্যে স্টার অফ মুসার সোল ছিল, সেহেতু এর প্রভাব গিয়ে গড অফ ওয়ারের উপর পড়তে থাকে। সে আবার ওঠে কিং বাইলিং এর উপর আক্রমণ করতে গেলে কিং বাইলিং তাকে থামিয়ে দেয় আর সবাইকে বলে গড অফ ওয়ার হ্যাভেনের রুল ভেঙেছে, তাই তোমরা তাকে সবাই বন্দি করো। বর্তমানে স্টার অফ মুসার এসব কিছু দেখে জ্ঞান ফিরে আসে। তখন সে সিফ্যাংকে নিয়ে উপরে চলে আসে। সে সিফ্যাংকে বলে আমি তোমাকে বলেছিলাম হ্যাভেনের সবাই বিশ্বাসঘাতকতা করে, কিন্তু আমি এখন তাদের আর কোনো সুযোগ দেব না। স্টার অফ মুসা সিফ্যাংকে একটি ব্যারিয়ারের মধ্যে বন্দি করে দেয় আর বলে দেখো এখন আমি কিভাবে হ্যাভেনের সবাইকে মারি। স্টার অফ মুসা মুহূর্তের মধ্যে সকল গার্ডদের মেরে ফেলে। সে তখন হ্যাভেনের সামনে থাকা পাত্রটি অ্যাক্টিভ করে দেয়। তখন সেই পাত্রটি জীবন ও মৃত্যুর সমুদ্রকে শুষে নিতে থাকে। এই সমুদ্রের ব্যাপারে তোমাদেরকে একটু বলি, এটা হচ্ছে জীবন ও মৃত্যুর সমুদ্র। হ্যাভেনে যেতে গেলে এটি অবশ্যই পার হতে হয়, কিন্তু এটা পার হওয়া অনেক কঠিন ছিল, সেটা তোমরা আগের পর্বেই দেখেছো। এখানে সব সময় বজ্রপাত হতেই থাকে। আমরা ডেমন কিংকে সেখানে দলবল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। সে এটা দেখে বুঝে যায় স্টার অফ মুসা তাকে আক্রমণ করার জন্য আদেশ করেছে। এতে সে ডেমন সৈন্যদের নিয়ে আক্রমণ করে দেয়। তখন হ্যাভেন ও ডেমনদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে স্টার অফ মুসা কিং বাইলিং এর কাছে যেতে থাকে। তখন লর্ড ফ্লাইং স্নেক এসে তাকে আটকায়। এতে স্টার অফ মুসা বলে যেহেতু তুমি সুয়ানজের স্পিড বিস্ট, সেহেতু আমি তোমাকে মারবো না। এটা বলে সে লর্ড ফ্লাইং স্নেককে সেখান থেকে সরিয়ে দেয় আর নিজে কিং বাইলিং এর কাছে যায়। কিং বাইলিং তাকে দেখে বলে তাহলে তুমি এসেই গেলে, মনে আছে আমরা প্রমিস করেছিলাম এই জায়গায় বসেই আমরা প্রত্যেক দিন ওয়াইন পান করব। এতে স্টার অফ মুসা বলে তুমি এইসব নাটক করা বন্ধ করো, আমি তোমার উপরে এবার আর বিশ্বাস করব না, আর এখানে আমি আজকে তোমাকে মারতে এসেছি। এটা বলে সে কিং বাইলিং এর উপর আক্রমণ করতেই যাবে, তখনই কিং বাইলিং তাকে নিয়ে হ্যাভেনের মেইন হলে চলে আসে। কিং বাইলিং তখন নিজের চারদিকে অনেকগুলো ইমেজ ক্রিয়েট করে। এরপর কিং বাইলিং মিরর অফ 36 স্পিরিট বের করে
স্টার অফ মুসাকে তার মধ্যে বন্দি করতে চায়, কিন্তু স্টার অফ মুসা উল্টো সেখানে সেই সব ডেমনদের আত্মাদের ছেড়ে দেয়, যেসব ডেমনদের সে গড অফ ওয়ার থাকাকালীন মেরে ফেলেছিল। তারা এতদিন মুক্তি না পেয়ে জীবন ও মৃত্যু সমুদ্রে ছটফট করছিল। এই সব স্পিরিটগুলো মিলে সেই আয়নাটিকে ভেঙে ফেলে। কিং বাইলিং তখন অনেক রেগে যায়, কারণ এটি ছিল হ্যাভেনের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিং বাইলিং বলে, তুমি এই মিররটি ভেঙে ফেলছো তো কি হয়েছে? হ্যাভেনের কিছু আইন আছে, সেই আইনগুলো আমাকে রক্ষা করবে, কারণ আমি হ্যাভেনের কিং। তুমি আমাকে এই হ্যাভেনে কোথাও খুঁজে পাবে না। এটা শুনে স্টেট অফ মুসা বলে, এখন তো তোমাকে হ্যাভেনের আইন বাঁচাবে, কিন্তু আমি যদি ট্রান্সেন্ডেন্স ফিওরেন্স নষ্ট করে দিই তাহলে পুরো থ্রি রিয়েলাম ধ্বংস হয়ে যাবে আর সবকিছু আবার প্রথম থেকে শুরু হবে। আমি তখন নতুন আইন নিজের হাতে লিখব, কারণ আমি পুরো থ্রি রিয়েলামে রাজত্ব করব। তখন তুমি কি করবে? এটা শুনে কিং বাইলিং বলে, অসম্ভব। ট্রান্সেন্ডেন্স ফিওরেন্স হচ্ছে তিনটি রিয়েলামের শিকড়, তুমি এটা কিছুতেই খুঁজে পাবে না। স্টার অফ মুসা বলে, তুমি হয়তো ভুলে গেছো, একদিন আমিও এখানকার গড অফ ওয়ার ছিলাম। তাহলে এটা জানা আমার পক্ষে অত্যন্ত সোজা যে ট্রান্সেন্ডেন্স ফিওরেন্সটা কোথায় আছে। স্টার অফ মুসা তখন ট্রান্সেন্ডেন্ট ফিওরেন্সটা বের করতে থাকে। কিং বাইলিং তাকে আটকাতে চাইলে উল্টো সেই আহত হয়ে যায়। ট্রান্সেন্ডেন্ট ফিওরেন্সটা বের করার ফলে সব জায়গায় হ্যাভেন ফায়ার পড়তে থাকে আর চারদিকে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। হ্যাভেন রিয়ালাম তখন কাঁপতে থাকে। এটা দেখে সবাই বুঝে যায় ওখানে কিছু একটা হয়েছে, আর তারা নিজেদের মধ্যে যুদ্ধ থামিয়ে দেয়। সিভ্যাংও ততক্ষণে সে ব্যারিয়ার থেকে মুক্ত হয়ে গেছিল। তখন সেখানে সবকিছু ভাঙচুর হতে থাকে, এতে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে এরা সবাই মাউন্ট কুনলুনের ভিতরে প্রবেশ করেছিল, কিন্তু সেই রক্ষার্থী তাদেরকে ভিতরে ঢুকতে দিতে চায় না। এতে সবাই মিলে তখন জেড এম্পায়ারের নাম ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন সেখানে জেড এম্পায়ার হাজির হয় আর তাদেরকে ভিতরে আসতে দিতে বলে। এতে ওই লোকটি তাদেরকে ভিতরে নিয়ে যায়। আমরা দেখতে পাই জেড এম্পায়ার সেখানে চেস খেলছিল। লিংলং তখন জেড এম্পায়ারকে স্টার অফ মুসা ও কিং বাইলিং এর মধ্যে যুদ্ধ থামাতে বলে। সে বলে, যদি তাদের যুদ্ধ থামানো না যায় তাহলে পুরো থ্রি রিয়ালাম নষ্ট হয়ে যাবে। কিন্তু জেড এম্পায়ার এটা নিয়ে চিন্তিত ছিল যে সেই গেমটা হেরে যেতে বসেছিল। এটা দেখে ব্রাদারলিও বলে, পুরো থ্রি রিয়ালাম নষ্ট হয়ে যাচ্ছে আর আপনি এদিকে আপনার গেম নিয়ে পড়ে আছেন। এতে জেড এম্পায়ার বলে, যতক্ষণ না এই গেমটি আমি জিতছি ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। তোমরা দেখতে পাচ্ছ না এখানে সাদা গুটির সংখ্যা বেশি, তার মানে আমি হেরে যেতে চলেছি। এতে লিংলং তখন জাদু করে সবগুলো কালো করে দেয় আর বলে, এবার তো আপনি জিতে গেছেন, এবার আপনি আমাদের সাথে চলুন। এতে জেড এম্পায়ার তার উপরে ইমপ্রেস হয়ে যায় আর তার সাথে যেতে রাজি হয়ে যায়। তখন জেড এম্পায়ার তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে স্টার অফ মুসা ট্রান্সেন্ডেন্ট ফিওরেন্স নষ্ট করতে যেতে চায়, কিন্তু কিং বাইলিং তার পথ আগলে ধরে। এতে সে তার উপরে আক্রমণ করে তাকে হারিয়ে দেয়। তখনই সেখানে সিফ্যাং চলে আসে। সিফ্যাং তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু স্টার অফ মুসা বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বলে এটা ভেবো না যে আমি তোমাকে মারতে পারবো না, তাই ভালোভাবে বলছি তুমি আমার সামনে এসো না। এটা বলেই সে ট্রান্সেন্ডেন্ট ফিওরেন্সটা নষ্ট করতে যেতে চায়, কিন্তু সিফ্যাং তখন তার পথ আগলে দাঁড়ায়। তখনই সেখানে জেড এম্পায়ার চলে আসে। জেড এম্পায়ারকে দেখে কিং বাইলিং গ্রিটিং করে আর বলে, আমি এই ডেমনটিকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু এই ডেমনটা হার স্বীকার করতে রাজিই নয়। এতে জেড এম্পায়ার বলে, তুমি কাকে ডেমন বলছো? আমার যতদূর মনে হয় এখানে সবার মধ্যে সবচেয়ে ডেমনিশ তুমি। এতে কিং বাইলিং বলে, আমি কি করেছি? আমি তো শুধু থ্রি রিয়ালামকে বাঁচাতে চেয়েছি। জেড এম্পায়ার বলে, আচ্ছা তাহলে তুমি থ্রি রিয়ালামকে এভাবে বাঁচাতে চেয়েছো? এটা বলে সে হাউচেনকে দেখায় থ্রি রিয়ালামের অবস্থা এখন কিরকম। সব জায়গায় ধ্বংসযজ্ঞ চলছে, যেটা দেখে কিং বাইলিং বলতে থাকে, এসব কি সত্যি আমার জন্যই হয়েছে? জেড এম্পায়ার বলে, হ্যাঁ, এসব তোমার জন্যই হয়েছে। তুমি যদি সেদিনকে স্টার অফ মুসাকে ধোকা না দিয়ে তার সাথে বন্ধুত্ব বজায় রাখতে তাহলে এখন সিচুয়েশনটা এমনটা থাকতো। তখন জেড এম্পায়ার তাকে আবারও ম্যাজিক করে দেখায়, যেখানে স্টার অফ মুসা ও কিং বাইলিং একসাথে বসে ওয়াইন পান করছিল। তখন স্টার অফ মুসা তাকে সুখবর দেয়। সে বলে, আমি লরির কাছে বলেছিলাম যাতে ডেমন আর হ্যাভেনের মধ্যে যুদ্ধ থামাতে, এটাতে সে রাজি হয়ে গেছে।
যেটা শুনে কিং বাইলিং অনেক খুশি হয়ে যায়। এরপর তারা একসাথে ওয়াইন পান করতে থাকে। বর্তমানে কিং বাইলিং এসব দেখে অনেকটা ভেঙে পড়ে। তার এটা বিশ্বাসই হচ্ছিল না যে সেই থ্রি ল্যাম্পকে বাঁচাতে চায়, আর তার জন্যই সেই থ্রি ল্যাম্প ধ্বংসের পথে। জেড এম্পায়ার তখন বলে, আমি গড অফ ওয়ারকে প্রায়শ্চিত্ত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলাম। যদি না তুমি হাওচান হয়ে পৃথিবীতে তাকে কন্ট্রোল করতে যেতে, তাহলে সিচুয়েশনটা কিছুটা এমন থাকতো। এরপর সে হাওচানকে আবারও দেখায়, যেখানে গড অফ ওয়ার আর সিফ্যাং জেড এম্পায়ারের ছেলে শিংশুয়ান নিজেদের 10টি লাইফ টাইম পূরণ করে চলে এসেছিল। গড অফ ওয়ার তখন জেড এম্পায়ারের কাছে ইনডাইরেক্টলি বলে যে সে শিংশুয়ানকে পছন্দ করে। জেড এম্পায়ার এটা বুঝে যায়। বর্তমানে কিং বাইলিং এগুলো দেখে অনেক রিগ্রেট ফিল করতে থাকে। সে বুঝে যায় সে এতদিনে কত পাপ করে ফেলেছে। সে থ্রি ল্যাম্পকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আরও তাকে বিপদে ফেলেছে। কিং বাইলিং তখন জেড এম্পায়ারকে বলে, আমি নিজে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তাই আমি এই হ্যাভেনের কিংয়ের পথ ছেড়ে দেব, নিজের সমস্ত শক্তি ত্যাগ করে দেব। সেখানে থাকা হ্যাভেনের অফিসাররা তাকে এটা করতে নিষেধ করে। তারা বলে, আপনি আমাদের কিং, এত বছর ধরে আপনি আমাদের শাসন করে এসেছেন, আপনি এটা করতে পারেন না। কিন্তু কিং বাইলিং তার পাপের জন্য অনেকটা অনুতপ্ত ছিল, তাই সে নিজের ইমমর্টালিটি ত্যাগ করে দেয়। জেড এম্পায়ার তখন স্টার অফ মুসাকে বলে, কিং বাইলিং নিজের ভুল বুঝতে পেরেছে, এমনকি সে নিজের ইমমর্টালিটি ত্যাগ করে দিয়েছে। এবার কি তুমি তাকে ক্ষমা করে দেবে? এতে স্টার অফ মুসা বলে, সে নিজের ইমমর্টালিটি ত্যাগ করে দিয়েছে, তাতে কি হয়েছে? তাতে যে সে আমাকে দিয়ে আমার ক্লানের লোকেদেরই মারিয়েছে, তারা কি ফিরে আসবে? এতদিন সে এত ডেমনকে মেরে ফেলেছে, তারা কি ফিরে আসবে? আমি নিজের রিভেঞ্জ আজকে নিয়েই ছাড়বো, কোনো মতেই তাকে ক্ষমা করব না, আর এই ট্রান্সেন্ডেন্সিয়ারেন্স নষ্ট করে দেব, পুরো পৃথিবীর ওপর রাজত্ব করব, থ্রি রিয়ালাম। সিফ্যাং তখন স্টার অফ মুসাকে এসব করতে নিষেধ করে, আর বলে নিজের পরিবার, বাবা, বোনের কথা মনে করতে। এটা কোনো ম্যাটার করে না যে সে সুয়ানচি না স্টার অফ মুসা, শুধু এটাই ম্যাটার করে সে কারোর বোন, কারোর মেয়ে, কারোর বন্ধু, আর কারোর ভালোবাসা। পাশে থেকে ডেমন কিং স্টার অফ মুসাকে উস্কে দেয়। সে বলে, এসব ভালোবাসা, বন্ধু, বাবা, পরিবার, এসব সুয়ানজি, তোমার নয়, তুমি তার কথায় কান দিও না। স্টার অফ মুসা বলে, আমাকে এসব বলে লাভ হবে না, আমি আজকে এই ট্রান্সেন্ডেন্সিয়ারেন্সটা ধ্বংস করেই ছাড়বো। জেড এম্পায়ার বলে, যদি তুমি ধ্বংস করতেই চাও, এটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কিছুই বলবো না। স্টার অফ মুসা তখন ফিওরেন্সটা ধ্বংস করে দেয়। তখন তার চোখের সামনে সবাই ডিসঅ্যাপিয়ার হতে থাকে। লিংলং ও লিটল সিক্সও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সে স্টার অফ মুসা থেকে গড অফ ওয়ারের রূপ ধারণ করে। তার তখন মনে পড়তে থাকে তার বাবার কথা, তার জন্মের পর তার বাবা তাকে কিভাবে দেখতে ছুটে এসেছিল। লিংলং এর সাথে তার ছোটবেলায় সব মুহূর্তগুলো, লিটল সিক্স, লিংলং আর সে মিলে কতই না মজা করেছে। লিটল সিক্স, লিংলং তার সামনে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সবশেষে সে সিফ্যাংকে দেখতে পায়। সিফ্যাংকে দেখে তার মনে পড়তে থাকে সিফ্যাংয়ের সাথে তার কাটানো সবগুলো মুহূর্ত। তার চোখের সামনে সিফ্যাংও তখন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এগুলো দেখে তার অনেক কষ্ট হতে থাকে, আর স্টার অফ মুসার চোখ থেকে শেষ পর্যন্ত এক ফোঁটা পানি বেরিয়ে যায়। জেড এম্পায়ার বলে, এতক্ষণ তুমি যেটা দেখলে সেটা একটি ইলিউশন ছিল। এতে স্টার অফ মুসা বলে, এটা শুধুমাত্র একটি ইলিউশন, সত্যি তো না। জেড এম্পায়ার বলে, যদি তুমি ফিওরেন্সটা নষ্ট করে দাও, তাহলে এটা সত্যি হয়ে যাবে। ডেমন কিং পাশ থেকে আবারও স্টার অফ মুসাকে উস্কানোর চেষ্টা করে। সে বলে, এরা সবাই আপনাকে আপনার লক্ষ্য থেকে সরাতে চাচ্ছে, এদের কারোর কথাই শুনবেন না। স্টার অফ মুসা তখন উল্টো ডেমন কিংকেই মারতে শুরু করে। এটা দেখে ডেমন কিং বলে, আপনি এরকমটা কেন করছেন? স্টার অফ মুসা বলে, এসব কিছু তোমার জন্যই হয়েছে, তুমি এতদিন আমাকে যুদ্ধ করার জন্য উস্কেছ। ডেমন কিং তখন নিজের শব্দ স্বীকার করে নেয়। সে বলে, এসব কিছুর পিছনে মাস্টার মাইন্ড আসলে আমি ছিলাম, আর আমি আপনাকে জেড কাপ থেকে এই জন্য মুক্ত করতে চেয়েছিলাম যাতে আপনি আমার দাসত্ব করুন, কিন্তু এখন আপনি আমার হাতের বাইরে চলে গেছেন, তাই এই ট্রান্সেন্ডেন্সিয়ারেন্সটা আমি নষ্ট করব, আর এই থ্রি রিয়ালামের উপর রাজত্ব করব। এটা বলেই সে ট্রান্সেন্ডেন্সিয়ারেন্সটা নষ্ট করতে যায়।
ট্রান্সেন্ডেন্ট ফিয়ারেন্সটা পড়ে যেতে থাকলে সিফ্যাং গিয়ে সেটা ধরে ফেলে। তখন ডেমন কিং গিয়ে সিফ্যাং এর বুকে ছুরি ঢুকিয়ে দেয়। সিফ্যাং এর এতে অনেক কষ্ট হতে থাকলেও সে সেই ফিয়ারেন্সটা পড়তে দেয় না। সে ডেমন কিংকে বলে, আমি তোমাকে এটা কিছুতেই করতে দেব না। এটা করলে পুরো থ্রি রিয়ালাম নষ্ট হয়ে যাবে, তার সাথে আমার আর সুয়ানজির সব মেমোরিও নষ্ট হয়ে যাবে। এটা বলে সে ডেমন কিংকে নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারে, যাতে ডেমন কিং ছিটকে পড়ে যায়। তখন স্টার অফ মুসা ডেমন কিংকে বন্দি করে ফেলে। সিফ্যাং তখন পড়ে যেতে থাকে। এটা দেখে স্টার অফ মুসা গড অফ ওয়ারের রূপ ধারণ করে আর সিফ্যাংকে বাঁচিয়ে নেয়। স্টার অফ মুসা বলে, দেখো তোমার সুয়ানজি এসে গেছে, তোমার সুয়ানজি তোমাকে কিছুই হতে দেবে না। সে নিজের পাওয়ার দিয়ে সিফ্যাংকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু সিফ্যাং বলে এতে কোনো লাভ হবে না, আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে, আমার হাতে আর বেশি সময় নেই, তুমি আমাকে একটি কথা দাও, তুমি এই থ্রি রিয়ালামকে বাঁচাবে, কারণ এখানে তোমার আর আমার অনেক মেমোরি আছে। যদি থ্রি রিয়ালাম নষ্ট হয়ে যায় তাহলে আমাদের মেমোরিগুলোও নষ্ট হয়ে যাবে, আর তুমি এটা কিছুতেই হতে দিও না। স্টার অফ মুসা তখন তাকে কথা দেয়। তখন সিফ্যাং সেখানেই মারা যায়। এটা দেখে স্টার অফ মুসার মধ্যে থেকে সুয়ানজি বেরিয়ে আসে। সুয়ানজি তখন অনেক কান্না করতে থাকে। এদিকে ডেমন কিং অনেক কষ্ট করে নিজেকে ছাড়িয়ে নেয় আর সেই ফিওরেন্সটা নষ্ট করার জন্য যেতে থাকে। তখন সুয়ানজি তাকে আটকে নেয়। ডেমন কিং বলে, আজ আমাকে কেউ আটকাতে পারবে না, এটা আমি নষ্ট করেই ছাড়বো। এটা বলে সে যখন যেতে থাকে তখন রুয়োইও এসে তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে ডেমন কিং রুয়োইওকে সেই আগুনের মধ্যে ফেলে দেয়। ডেমন কিং তখন নিজের তলোয়ার দিয়ে সেই ট্রান্সেন্ডেন্ট ফিওরেন্সে আঘাত করে, এতে সেটি পড়ে যেতে থাকে। এতে সুয়ানজি ডেমন কিংকে মেরে ফেলে। তখন সুয়ানজি নিজের সমস্ত শক্তি দিয়ে সেটি ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এটি বেশিক্ষণ করা সম্ভব ছিল না। তাই সে জেড এম্পায়ারের কাছে হেল্প চায়। এতে জেড এম্পায়ার তাকে হেল্প করে সেই ট্রান্সেন্ডেন্ট ফিওরেন্সটা আবারও তার সঠিক জায়গায় রেখে দিতে। এরপর সুয়ানজি সিফ্যাংকে উঠতে বলে আর তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। তখন কিং বাইলিং এসে তার কাছে ক্ষমা চায় আর বলে সে যা পাপ করেছে তার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কিং বাইলিং সুয়ানজিকে বলে তাকে মেরে ফেলতে। এতে সুয়ানজি তাকে ক্ষমা করে দেয় আর বলে সিফ্যাং সবসময় বলতো রিভেন্সের ফল কোনো সময় ভালো হয় না, সবসময় খারাপ হয়। এরপর সুয়ানজির মধ্যে থেকে স্টার অফ মুসা বেরিয়ে আসে, অর্থাৎ তাদের দুজনের বডি এখন আলাদা হয়ে গেছে। স্টার অফ মুসা গিয়ে তার অর্ধেক হৃদয় সিফ্যাংকে দিয়ে দেয়। এরপর সে কিং বাইলিং এর কাছে যায়। সে কিং বাইলিংকে বলে, আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যে আমরা একসাথে ওয়াইন পান করব। এটা বলে সে কিং বাইলিং এর সাথে টোস্ট করে। তখন তারা দুইজনেই সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এটা দেখে হ্যাভেনের সকল অফিসাররা কান্না করতে থাকে। সুয়ানজি তখন জেড এম্পায়ারকে বলে, আপনি সিফ্যাংকে বাঁচিয়ে তুলুন। এতে জেড এম্পায়ার বলে, সিফ্যাং আমার সন্তান, কিন্তু তারপরও জীবন মৃত্যুর ক্ষেত্রে আমার কোনো হাত থাকে না, কারোর ভাগ্য বদলানোর ক্ষমতা আমার কাছে নেই। কিন্তু স্টার অফ মুসা যাওয়ার আগে তার অর্ধেক হৃদয় সিফ্যাং এর মধ্যে দিয়ে গেছে, তাই সে এখনো বেঁচে আছে। কিন্তু তার জ্ঞান ফেরা একমাত্র তোমার উপরেই ডিপেন্ড করছে, তুমি কি পারবে তার জ্ঞান ফেরাতে? এতে সুয়ানজি বলে, আমি পারবো, সিফ্যাং এর জ্ঞান ফেরাতে আমি পারবো। এরপর ব্রাদার লিউ জেড এম্পায়ারের কাছে যে জিজ্ঞাসা করে, আমার মেয়ে ইউয়ার কোথায়? জেড এম্পায়ার বলে, যদিও তুমি হ্যাভেনের সেলেস্টিয়াল আই চুরি করেছো, কিন্তু এতে তো তোমার মেয়ের কোনো দোষ নেই। তোমার মেয়ে এতদিন তোমাকে কাছে পেয়েছে, আর আমি চাই না কোনো সন্তানকে তার বাবার কাছ থেকে আলাদা করতে। তুমি তোমার বাড়ি ফিরে যাও, তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। এতে ব্রাদার লিউ তাড়াতাড়ি তার মেয়ের কাছে যেতে থাকে। তখন উজিকেও সেখানে চলে আসে। উজিকেও বলে, আমারও একটি উইশ আছে, আপনি আমার লিটল ফক্সকে আমার কাছে ফেরত পাঠিয়ে দিন। এতে জেড এম্পায়ার বলে, তোমার লিটল ফক্স ফরগেটেন রিভারের পাশে আছে, তাড়াতাড়ি সেই ভুলে যাওয়ার পানিটি খাওয়ার আগে তুমি যে তাকে আটকাও। যাই হোক, উজিকেও তাড়াতাড়ি তার লিটল ফক্সকে বাঁচানোর জন্য চলে যায়। আমরা দেখতে পাই লর্ড ফ্লাইং স্নেক কিং বাইলিং এর মৃত্যুতে অনেক কান্না করছিল। সুয়ানজি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে আমরা ফক্স ডেমনকে দেখতে পাই, যে সেই ভুলে যাওয়ার পানিটি নিয়ে দাঁড়িয়েছিল। সে যখন সেটি খেতেই যাবে তখনই সেখানে উজিকিউ চলে আসে। উজিকিউকে দেখে পানিটি তার হাত থেকে পড়ে যায়। তখন উজিকিউ এসে তাকে জড়িয়ে ধরে। যাক, এই কাপেলদের তো হ্যাপি এন্ডিং হয়ে গেল।
ও সরি সরি, কেবল তো শুরুই হলো। অন্যদিকে ব্রাদারলিও এতদিন পরে ইউয়ারের সাথে দেখা করবে, তাই সে তার মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যেতে থাকে। তখন সে সেখানে ইউয়ারকে দেখতে পায়। ইউয়ার তাকে দেখে জিজ্ঞাসা করে, এতদিন তুমি কোথায় ছিলে? জানো আমার কত খিদে পেয়েছে। এতে ব্রাদারলিও বলে, চলো আমি এক্ষুনি তোমার জন্য রান্না করব। তারা তখন সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে সুয়ানজিকে দেখানো হয়, যে সিফ্যাং এর অনেক বেশি খেয়াল রাখছিল। এমনকি সে যখন রান্না করতে যায় তখনও সিফ্যাংকে সে নিজের কাছাকাছি রাখে। সে সিফ্যাংকে কোনো মতেই তার থেকে দূর হতে দেয় না। এরপর সুয়ানজি সিফ্যাংকে খাবার খাইয়ে দেয়। তখন ছিল বর্ষাকাল। দেখতে দেখতে বসন্তকাল চলে আসে। সুয়ানজি সিফ্যাংকে নিয়ে বাগানে ঘুরতে যায়। সে তখন সেখানে বসে সিফ্যাংকে অনেক গল্প শোনাতে থাকে। এরপর বসন্তকাল কেটে গিয়ে অনেক দিন হয়ে যায়। শীতকাল চলে আসে। সুয়ানজি তখনও সিফ্যাংয়ে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে যাচ্ছিল। একদিন সুয়ানজি যখন নিজের কাজ থেকে বাসায় ফেরে তখন সে সিফ্যাংকে খাটের উপরে দেখতে পায় না। এতে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে চারদিকে সিফ্যাংকে খুঁজতে থাকে। আমরা সিফ্যাংকে ঘরের চালের উপরে দেখতে পাই। সে তখন সেখান থেকে নিচে নেমে আসে। সুয়ানজি তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। সুয়ানজি বলে, আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবে। এতে সিফ্যাং বলে, আমাকে তো আসতেই হতো, তোমাকে ছাড়া আমি কি করে থাকতাম। সুয়ানজি তখনই সিফ্যাংকে তার বাবার কাছে নিয়ে যায় আর তাদের বিয়ের কথা বলে। এতে তার বাবাও রাজি হয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় সুয়ানজি তার বিয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তখনই লিটল সিক্স তাকে একটি গিফটের বাক্স দেয় আর বলে, এটা তোমার জন্য কেউ পাঠিয়েছে। সুয়ানজি সেটা খুলে দেখতে পায় সেখানে মারম্যানের চোখের জলের মুক্তো আছে। এতে সে বুঝে যায় এটা তার জন্য মারম্যান ফ্যাংরুই পাঠিয়েছে। এরপর সুয়ানজির বাবা তার মেয়েকে বিয়ের সাজে মন ভরে দেখতে থাকে। তার ছোট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে। তখন সেখানে বর বেশে সিফ্যাং চলে আসে। সুয়ানজির বাবা তখন সিফ্যাংয়ের হাতে সুয়ানজির হাত দিয়ে দেয় আর তার খেয়াল রাখতে বলে। তাদের বিয়ে ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। এরপর সিফ্যাং ও সুয়ানজি বাইরে বের হয়। সিফ্যাং ও সুয়ানজিকে নিয়ে যাওয়ার জন্য হেভেন থেকে একটি রথ পাঠানো হয়। সিফ্যাং তখন সুয়ানজিকে কোলে নেয় আর উড়ে গিয়ে সেই রথের উপর বসে। রথটি তখন চলতে শুরু করে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমাদেরকে তাদের ফার্স্ট নাইট দেখানো হয়, যেখানে সিফ্যাং সুয়ানজিকে বলে, অনেক কষ্টের পরে আমরা দুজন এক হতে পেরেছি। তখন তারা একে অপরকে কিস করে। আর এই দিনটির জন্য শুধু ওরাই নয় বরং আমরাও অপেক্ষা করেছিলাম। অবশেষে এদের মিল হলো। অনেক বাধা বিপত্তি পেরিয়ে এরা একে অপরের সাথে থাকতে পারলো। এরপর সিন চলে যায় 3 বছর পর, যেখানে আমরা লিংলংকে দেখতে পাই। সে প্রেগনেন্ট ছিল। আজ তার বাবার জন্মদিন। সে অনেক রেগেছিল কারণ সবাই মিলে এখন পর্যন্ত সবকিছু তৈরি করতে পারিনি। লিংলং তখন কাজ করার জন্য মইয়ের উপর উঠতে থাকে। তখনই লিটল সিক্স এসে তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি এখানে উঠো না, এটা বেবির জন্য খারাপ হতে পারে। এতে লিংলং তার উপরে রেগে যায়। এতে লিটল সিক্স বলে, আরে তুমি রাগ করো না, এটা বেবির জন্য খারাপ। তখন লিটল সিক্স বুঝতে পারে সে কি বলেছে। লিংলং এর রাগ আরো 100 ডিগ্রি বাড়িয়ে দিয়েছে। তখন সেখানে সুয়ানজি চলে আসে। সে বলে, তোমাদের জন্য আমার একটু ভালো করে ঘুমও হবে না। লিংলং তখন লিটল সিক্স এর কান ধরে সেখান থেকে নিয়ে যায়। এই সুযোগে সুয়ানজি সেখানে থাকা ওয়াইনের বোতল থেকে ওয়াইন খেতে থাকে। তখনই সেখানে বাচ্চার বাবা চলে আসে আর স্বাভাবিক বাচ্চার মার থেকে ওয়াইনের বোতল কেড়ে নেয়। এদিকে বার্থডে বয়ের তো নেশায় চড়ে গেছিল। সে এতটাই নেশা করেছে যে সে কাকে কি বলছে সেটাই বুঝতে পারছে না। আমরা সেখানে ফুইউ আইল্যান্ডের লর্ড ও মারম্যান ফ্যাংরুকেও দেখতে পাই, যারা একসাথে বসে সুয়ানজির বাবার এসব কর্মকাণ্ড দেখছিল। সুয়ানজির বাবা তখন লর্ডের কাছে চলে আসে আর সে জোর করে লর্ডকে ওয়াইন খাইয়ে দেয়। তখন সেখানে ব্রাদার লিও ও ইউয়ার চলে আসে। লিংলং ও লিটল সিক্স তাদেরকে স্বাগত জানায়। এদিকে বাচ্চার মা ওয়াইনের বোতল নিয়ে পালাচ্ছে আর বাচ্চার বাবা বলছে, ওটা তুমি ছেড়ে দাও, এটা বাচ্চার জন্য খারাপ হবে। তখন সেখানে লর্ড ফ্লাইং স্নেক চলে আসে আর সে বলে, আমি শুনলাম এখানে অনেক ভালো খাবারের আয়োজন করা হয়েছে, তাই আমি খেতে চলে আসলাম। এতে সিফ্যাং বলে, তুমি খাবারকে ছাড়ো আর একে ধরো। কথায় আছে, মামা ভাগ্নে যেখানে শয়তান নেই সেখানে।
কিন্তু লর্ড ফ্লাইং স্নেক কি আর ছোট বাচ্চাকে সামলাতে পারবে? সে তো বাচ্চাকে কোলে নিয়ে এতটাই ভয় পেয়ে গেছিল যে সে দৌড়াতে থাকে। সিফ্যাং তখন তার বাচ্চাকে তার কাছ থেকে নিয়ে নেয়। বাচ্চার বাবা এখন ব্যস্ত, তাই বাচ্চার মাকে আর কে থামায়। সে তখন মনের সুখে ওয়াইন পান করতে থাকে। তখন সোয়ানজি মনে পড়তে থাকে হ্যাভেনে যখন সে সিফ্যাংকে নিয়ে আসছিল, তখন জেড এম্পায়ার তাকে 3টি অপশন দেয় যে সে ডেমন হয়ে থাকতে চায়, না গড অফ ওয়ার হয়ে থাকতে চায়, নাকি মানুষ হয়ে থাকতে চায়। এতে সুয়ানজি তখন মানুষ হয়ে থাকার সিদ্ধান্তটি নেয়। বর্তমানে সুয়ানজি ভাবছিল সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এরপর আমরা সুয়ানজিকে একটি সুন্দর পিস ব্লসম গার্ডেনে দেখতে পাই। তখন সেখানে সিফ্যাং চলে আসে। তারা তখন একে অপরকে জড়িয়ে ধরে। আর এখানে আজকের ড্রামাটি শেষ হয়ে যায়। তো তোমাদের ড্রামাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে।